এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। বাসর রাতে বইয়ের গালে কষে একটা থাপ্পড় বসালো শিয়াব। একটু আগেই তার ফেসবুকে একটি ছবি আসে একটা অপরিচিত আইডি থেকে। তার সদ্য বিবাহিত স্ত্রীকে অন্য এক পুরুষের বুকে মাথা রাখতে দেখে নিজেকে সামলাতে পারল না শিয়াব। পারিবারিকভাবে বিয়েটা হলো, নিশির সাথে একবার দেখা হয়েছিল তার। সেদিনও নিশি বলেনি তার অন্য কারোর সাথে সম্পর্ক আছে। অন্য কারোর সাথে এতটা গভীর সম্পর্ক থাকার পরও তাকে কেন বিয়ে করলো নিশি? এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে শিয়াব, দিকে নিচের দিকে তাকিয়ে আছে নিশি। বিয়ের প্রথম রাতে স্বামীর কাছে এমন একটা ব্যবহার কোনো মেয়েই আশা করে না। এদিকে নিশিকে চুপচাপ দেখতে পেয়ে মাথাটা আরও বিগড়ে গেল শিয়াবের। কেমন মেয়ে সে, জিজ্ঞেসও করছে না। এমন করার কারণ কি? নিশি সামান্য ঝুঁকে পায়ে ধরে সালাম করলো শিয়াবকে। শিয়াব অবাক হয়ে বলল, আমি তোমাকে মেরেছি আর তুমি আমাকে সালাম করছো? মিনমিনিয়ে স্বরে নিশি জবাব দিল, আমার মা বলেছে করতে। নিশির এমন আচরণ দেখে শিহাবের কি করা উচিত তা বুঝে উঠতে পারছে না। এই মেয়ে না করলো কোনো প্রতিবাদ, না আছে তার চোখে মুখে অপমানের ছাপ। ভালো করে লক্ষ্য করতে থাকলো সে নিশিকে। মেকআপের ছাপে শ্যামবর্ণ গায়ের রংখানা সাদা দেখাচ্ছে। বইয়ের সাজে অনেক বেশি সুন্দর লাগছে নিশিকে। একটা শোনা কথা আজ সত্যি হলো, শ্যামবর্ণ মেয়েদের বউ সাজে দারুণ লাগে। কিছুক্ষণ নিশির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকানোর পরে চোখ সরিয়ে ফেলল শিয়াব। মনে পড়ে গেল তার ছবিটার কথা। সে নিশিকে কিছু জিজ্ঞেস করতে যাবে, ঠিক তখনই মেঝেতে লুটিয়ে পড়ল নিশি। এমন একটা ঘটনার জন্য প্রস্তুত ছিল না শিয়াব। নিশি জ্ঞান হারিয়ে ফেলেছে বুঝতে পেরে তাড়াহুড়ো করে ডাকতে লাগলো সে বাড়ির সকলকে। নিশির মা বড় মেয়ের রুমে বসে চোখের পানি ফেলছেন। পেছন থেকে তার ছোট মেয়ে বলে উঠল, আপু নেই তো কি হয়েছে, আমি আছি না। নিশির ছোট বোন হলো খুশি। ওনার সংসারটা স্বামী ও এক দুই মেয়ে নিয়েই সাজানো। আজ বড় মেয়ে এই বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি গিয়েছে। এটা যেন মানতেই তার ইচ্ছেই করছে না, কিন্তু নিয়মটা তো এটাই। মেয়েরা যে বাপের বাড়িতে স্থায়ীভাবে থাকতে পারে না, চলে যেতে হয় অন্যের বাড়িতে। খুশি মায়ের পাশে এসে তার দু চোখের পানি মুছে দিয়ে বলল, শিহাব ভাইয়া ভালো মানুষ, আপুকে সুখে রাখবে। কপালে চিন্তার ভাঁজ তুলে খালেদা শারমিন বললেন, ভুলতে পারবে তো সে ফারাজকে? মাকে উভয় দিয়ে খুশি বলল, শিহাব ভাইয়া ভুলে দিবে সব, দেখিও তুমি। তাই যেন হয়। তাই হবে। মুখে এসব বললেও খুশির মনে রয়েছে তার বোনকে নিয়ে ভয়। ফারাজের প্রতি ভালোবাসা লুকাতে পারবে তো সে শিহাবের কাছে? জ্ঞান ফিরে আসার পরে বিছানার চারপাশে এতগুলো মানুষ দেখে বসে পড়ল নিশি। তার শাশুড়ি বকুল জান্নাত বলে উঠলেন, আমরা সবাই অনেক ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু। নিশি শান্ত স্বরে বলল, আমি ঠিক আছি। শিহাবের ছোট বোন আফসানা দুষ্টু একটা হাসি দিয়ে বলল, আমি তো অবাক, বিয়ের রাতেই খুশির সংবাদ পাবো ভেবেছি। আফসানার কথা শুনে ঘর ভর্তি মানুষ হেসে উঠল। শিহাব কিছুটা বিরক্তি কণ্ঠে বলল, বিয়েতে ধকল গিয়েছে অনেক, তাই হয়তো ক্লান্ত লাগছে, ওনার রেস্টের প্রয়োজন। বকুল জান্নাত বললেন, আমিও সেটাই বলতে চাচ্ছি, রেস্টের প্রয়োজন। তাই তুই অন্য রুমে গিয়ে শুয়ে পড়, ওর সাথে আফসানা থাকবে। আমি থাকলে কি অসুবিধে? বকুল জান্নাত ছেলের প্রশ্নে চুপ হয়ে গেলেও আফসানা বলল, তুই কি ভাবিকে রেস্ট নিতে দিবি না নাকি? দিব না কেন? সেটা তোর উতলা দেখে বোঝা যাচ্ছে। আবারও উচ্চ শব্দে সকলে হেসে উঠল। আফসানার উদ্দেশ্যে বকুল জান্নাত বলে উঠলেন, ও আফসু, বড়দের সামনে এত মজা করতে নেই। এদিকে মনে একগাদা প্রশ্ন জমাট করে ছটফট করছে শিয়াব। তার এসব প্রশ্নের উত্তর জানতে না পারা পর্যন্ত যেন শান্ত হবে না মনটা। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বকুল জান্নাত বললেন, এখনো দাঁড়িয়ে আছিস কেন তুই? ড্রয়ার খুলে একটা টি শার্ট আর একটা প্যান্ট নিয়ে বেরিয়ে যাচ্ছে শিয়াব। রুম থেকে বেরোনোর আগে তাকালো সে একবার নিশির দিকে। সকলের মাঝখানে তাকে রানীর মতো লাগছে, কিন্তু কে বলবে এই নিষ্পাপ চেহারার পেছনে অন্য একটি রূপ রয়েছে? এমন একটি মেয়েকে কখনো কি সে দিতে পারবে স্বীকৃতি? বিয়ে বাড়ি বিধায় অন্য কোনো রুম খালি নেই, কিন্তু শিয়াব ইচ্ছে করেই ছাদের মাঝে ছোট একটা চৌকি রাখা আছে, সেখানে শুয়ে কিছুক্ষণ আকাশপানে তাকিয়ে রইল সে। বিয়ের প্রথম রাত নিয়ে একটা ছেলের কতই স্বপ্ন না থাকে। সরকারি চাকরি করে সে, ভালোই বেতন পায়,
মা বাবার পছন্দে বিয়ে করতে রাজি হয়। মা বাবা কি তার জন্য খারাপ কাউকে আনবে? তার ভাবনাটা এমনই ছিল, কিন্তু তার ভাবনাটা ভুল প্রমাণিত হলো। মোবাইলটা বের করে আইডিতে ঢুকে ছবিটা আবার দেখলো শিহাব। শোয়া থেকে উঠে বসলো সে। অস্থির লাগছে তার ভীষণ। আইডিটা থেকে ছবি পাঠিয়ে ব্লক করে রেখেছে শিহাবকে, তাই সে কোনো রিপ্লাইও দিতে পারছে না। ছবি পাঠানো ব্যক্তিটা কে হতে পারে? ভাবতে ভাবতে ফোনে রিং বেজে উঠল তার। স্ক্রিনে তাকিয়ে দেখলো তার বন্ধু ফাহিমের ফোন এসেছে। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, কিরে শালা, কাজ সেরে ফেলছিস? কি কাজ? আরে বাহ, তোর না আজকে বাসর রাত, এই রাতে কি কাজ থাকতে পারে? ও ওহ, ওই বেটা, কি হয়েছে তোর? বাসর রাতে অনলাইনে? এখন থেকে হতাশ কণ্ঠ, হয়েছেটা কি? ভাইয়াকে মিস করছো বুঝি? আফসানার কথায় জবাব দিল নিশি। হুম। আহারে, মা আমাকে শুধু শুধুই কাবাব মে হাড্ডি বানালো। ও, তুমি ওনার কথা বলছো? ভুরু জোড়া কুচকে আফসানা বলল। তুমি কার কথা বলছো? সে কথার জবাব না দিয়ে লাইট বন্ধ করে ডিম লাইটটা জ্বালালো নিশি। বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে বলল, এতক্ষণ বিয়ের পোশাকে দমটা আটকে যাচ্ছিল, এখন ভালোই লাগছে চেঞ্জ করতে পেরে। ঘুমাও ভাবি। ফাহিমের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল শিহাব। তাকে এসব ব্যাপারে কিছু বলল না সে। নিশির শরীর খারাপ এটা বলেই ব্যাপারটা এড়িয়েছেন। ফোনে কথা বলা শেষ হতেই ওই আইডি থেকেই মেসেজ আসলো। আমি কষ্ট পাইছি, তাকে কিভাবে খুশি থাকতে দেই বলেন? তাই পিকটা পাঠালাম। নিশিকে সুখী হতে দিতে পারি না আমি। মেসেজটি পেয়ে 1 সেকেন্ডও দেরি না করে শিহাব রিপ্লাই দিল। কে আপনি? আর আগে কেন আমাকে পিকটা দেননি? ওপাশ থেকে কোনো রিপ্লাই না দিয়ে মেসেজ ব্লক করে দিল শিহাবকে। আইডিটার নাম হলো ফারাজ। তাহলে কি এই ফারাজের সাথেই নিশির সম্পর্ক ছিল? সকালে মিষ্টি রোদটা চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে গেল শিহাবের। মোবাইল ঘাটাঘাটি করতে করতে কখন যে চোখ দুটো লেগে এসেছিল বুঝতেই পারেনি সে। আস্তে ধীরে উঠে বসলো সে। মোবাইলটা চালু করতে গিয়ে দেখলো চার্জ না থাকার কারণে বন্ধ হয়ে গিয়েছে। কটা বাজতে পারে এখন? এই পৃথিবীর বেশিরভাগ মানুষ ঘুম ভাঙার পর ঘড়ি দেখতে চায়। কাজের মানুষ যেমন ঘড়ি দেখে, তেমনি অকাজের মানুষও ঘড়ি দেখে। ঘুম কখন ভাঙলো এটা জানা যেন খুবই জরুরি। শিহাব এই দুই দলের মাঝে একটিতেই পড়ে। তার রুমে বিশাল একটা দেয়াল ঘড়ি রয়েছে। ঘুমাতে যাওয়ার আগে ও পরে সময় দেখে নেয়। চৌকি ছেড়ে উঠে পড়ল শিহাব। এগিয়ে যেতে থাকলো নিচের দিকে। রাত্রি যাপন করা গেলেও এই রোদে দিন যাপন করা যাবে না ছাদে। ড্রয়িং রুমে আসতেই শিহাব দেখা পেল সে আফসানার। দাঁত ব্রাশ করার জন্য ব্রাশে মাত্রই পেস্ট লাগিয়েছে সে। শিহাবকে দেখে তার দিকে এগিয়ে এসে বলল, রাতে কোথায় শুয়েছিস ভাইয়া? ছাদে। চৌকিতে? না, মেঝেতে। ভাইয়ের রাগান্বিত মুখ দেখে আফসানা মুচকে হাসলো। তা দেখে শিহাব বলল, হাসছিস কেন? তুই কি সারা জীবন বোকা থেকে যাবি? ভাবি না হয় জ্ঞান হারিয়েছে, সেটা তোর সবাইকে ঢাকঢোল পিটিয়ে জানাতে হয়েছে কেন? নিজে সামলাতে পারলি না? তাহলে আর রুম ছাড়তে হতো না, আর ভাবির ছাড়াও থাকতে হতো না। যা, ভাবির রুমে একা আছে এখন। আফসানার কথা শুনে ভুরু জোড়া কুচকে শিহাব বলল, আমি তোর কি হই? ভাই। মনে তো হয় আমি তোর বন্ধু। মুখটা বাঁকিয়ে আফসানা বলল, আপন ভাই বন্ধু হয় না বুঝি? হয়, কিন্তু মাঝে মাঝে এমন আচরণ করিস যেন তোর আর আমার মস্করা করার সম্পর্ক। ভাইয়ের কথা শুনে ব্রাশটা মুখের দিকে এগিয়ে নিয়ে আফসানা বলল, আমি আর কথাই বলবো না তোর সাথে। নিজের রুমে এসে বিছানার উপরে নিশিকে বসে থাকতে দেখল শিহাব। নিশি চোখ জোড়া বন্ধ করে বসে আছে। দেখে মনে হচ্ছে বসে বসে ঘুমাচ্ছে সে। শিহাব ভালো করে লক্ষ্য করে দেখল আসলেই ঘুমাচ্ছে নিশি। হেসে দিল শিহাব। তার হাসির শব্দে চোখ খুলে দাঁড়িয়ে পড়ল নিশি। শিহাব হাসি থামিয়ে গম্ভীর মুখে বলল, আপনি বসে না ঘুমিয়ে শুয়ে ঘুমাতে পারেন, সমস্যা নেই কোনো। ঘুম ঘুম কণ্ঠে নিশি জবাব দিল, না, ঠিক আছে। আমি কি ওয়াশরুমটা এখন ইউজ করতে পারি? হুম। লাগেজ থেকে নিজের কাপড় আর তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল নিশি। এদিকে আনোয়ার হোসেন সকালের নাস্তায় একটি ডিম দিয়ে শুকনা রুটি খান। স্ত্রীর হাতে না হলেই চলবে না আবার। নাস্তা শেষ করেন তিনি ঠিক 7টায়। নাস্তা করার পর প্রায় আধা ঘন্টা ছাদে হাঁটাহাঁটি করেন। তারপর এসে বসেন তার লাইব্রেরি রুমে। চিনিবিহীন 1 কাপ চা, দুধ চা খেতে খেতে বই পড়েন তিনি। এই সময়টা একা থাকতে পছন্দ করেন, এ কথা সবারই জানা। তবু আজ খালেদা শারমিন এসেছেন এই সময়ে।
চেয়ারটা টেনে চুপচাপ আনোয়ার হোসেনের সামনে বসে আছেন তিনি। আনোয়ার হোসেন বইটা টেবিলের উপর রেখে স্ত্রীর উদ্দেশ্য করে বললেন, কিছু বলবে? হুম। পরে বললে চলবে না। না। তাহলে বলো শুনি। আমার অনেক চিন্তা হচ্ছে নিশিকে নিয়ে। কিসের চিন্তা? ওয়াদা করিয়েছি মেয়েটিকে যেন কারোর সামনে ফারাজের নামটাও উচ্চারণ না করে। বাধ্য করেছি বিয়ে করতে। এখন ওখানে কি চলছে তা ভেবে অস্থির লাগছে। গিয়ে দেখে আসলেই পারো। কাল বিয়ে হলো, আজ যাব, কেমন দেখায় না? ফোন দিয়ে দেখতে পারো নিশিকে। দিয়েছিলাম, বন্ধ পাচ্ছি। চোখের চশমাটা ঠিক করতে করতে আনোয়ার হোসেন বললেন, তাহলে খুশিকে পাঠাও কারোর সাথে। মুখে হাসির রেখা ফুটিয়ে খালেদা শারমিন বললেন, এটা তুমি মন্দ বলনি, বোন তো যেতেই পারে, তাই না? হুম। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে মাথায় পেঁচানো তোয়ালেটা খুলে চুলগুলো মুছতে লাগলো নিশি। বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল শিয়াব। রুমের ভেতরে এসে নিশিকে এভাবে দেখে সে যেন অন্য কিছু উপভোগ করছে। ভেজা চুলে মেয়েদের এত সুন্দর লাগে আগে জানা ছিল না শিয়াবের। পেছনে ফিরে শিয়াবকে দেখে নিশি বলল, আমার শেষ, আপনি যেতে পারেন। সে কথার উত্তর না দিয়ে হেসে উঠল শিয়াব। নিশি খানিকটা বিরক্ত হয়ে বলল, হাসছেন যে? উল্টো শাড়ি পরেছেন আপনি। ও, ওয়াশরুমে যেতে হবে না আর, এখানে বদলে নিন, আমি বাইরে আছি। রুমের বাইরে বেরিয়ে আসতে শিয়াবের মনে পড়ল কালকের ছবিটির কথা। এতক্ষণ এই কথাটি কি করে সে ভুলে গিয়েছে। মনে হতেই নিজের উপর রাগ হতে লাগলো তার। সে আবার ভেতরে ঢোকার চেষ্টা করলে বুঝতে পারল ভেতর থেকে নিশি দরজা বন্ধ করে রেখেছে। হতাশ মনে সে বিড়বিড়িয়ে বলল, একটু পরেই না হয় জিজ্ঞাসা করব। বেশ খানিকক্ষণ কেটে গেলেও রুমের দরজা খুলল না নিশি। শিয়াব এগিয়ে যেতে চাইলে আফসানা এসে বলল, তুই বস ভাইয়া, আমি ডেকে আনছি ভাবিকে। তুই গেলে খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। কেন? রুমে ঢুকলে আর নাস্তা করতে বের হবি? মনে তো হয় না দুপুরেও বের হতে পারবি। আফসানার কথায় উপস্থিতি সকলেই হেসে উঠলেও শিয়াবের মেজাজটা চরম খারাপ হলো। রুম ভর্তি মানুষের সামনে কি এসব বলার কোনো দরকার আছে? একটু পরে আফসানার সাথে ড্রয়িং রুমে হাজির হলো নিশি। তাকে দেখে শিয়াবের খালা হেসে উঠলেন। তা দেখে আফসানা বলল, আমি কি কোনো জোকার কে সাথে নিয়ে এসেছি খালা? হাসছেন কেন? আরে নতুন বউ উল্টো শাড়ি পরে আছে। নিশির দিকে তাকিয়ে আফসানা দেখল আসলে সে উল্টো শাড়ি পরেছে। মুস্কি হেসে আফসানা বলল, ভাইয়া হেল্প করেনি তো, তাই এই অবস্থা। মাথাটা নিচু করে নিশি বলল, আমি শাড়িটা ঠিক করে আসি। এদিকে নিশির উপর রাগটা আরও একগুণ বেড়ে গেল শিয়াবের। অনেক আগে এসে নিশিকে শাড়ি ঠিক করে নিতে বলেছিল, এতক্ষণ পরও একই অবস্থা। এই মেয়েটা এত অলস কেন? এদিকে মায়ের কাছে বোনের বাড়ি যেতে হবে শুনে খুশি তৈরি হতে ব্যস্ত হয়ে পড়ল। তার মা কাউকে সাথে নিতে বলেছে। কাউকে বলতে খুশি তো অনন্তকেই সাথে নিবে। খুশিদের পাশের বাসায় তার বাসা। নিশির সমবয়সী হলেও খুশির সাথে ভালো সম্পর্ক তার, খুব ভালো বন্ধু তারা। কিন্তু কখন যে খুশি তাকে ভালোবেসে ফেলেছে বুঝতেই পারেনি। যদিও মনের কথা মনেই থেকে গিয়েছে, তবুও সে জানে অনন্তও তাকে ভালোবাসে। জামা পরার আগেই খুশি ফোন দিল অনন্তকে। ওপাশ থেকে রিসিভ করতে খুশি বলল, উঠেছো তো ঘুম থেকে? তুমি তুলে দিলে? সরি, এটা বলবো ভেবেছো তো? মোটেও বলবো না। খুশির কথা শুনে মৃদু হেসে অনন্ত বলল, এত সকালে ফোন কেন? আপুর বাসায় যাব। কেন আপু? আমার আপু কয়টা? কালই মাত্র বিয়ে হলো ওর। তাতে কি, আমার বোনের সাথে আমি যখন খুশি দেখা করতে পারি, তাই তুমি নিয়ে যাবা আমাকে। বলো, নিবে না? তোমার কথা আমি উপেক্ষা করতে পারি? কেন নিব না? তৈরি হয়ে নাও। নিজের রুমে এসে শাড়িটা ঠিক করে নিল নিশি। এতক্ষণ যাবৎ কেন যে ঠিক করলো না এটা তার নিজেরও জানা নেই। হঠাৎ মনে এলো তার নিজের মোবাইলটার কথা। লাগেজ থেকে মোবাইলটা বের করে অন করলো সে। মেসেজ টাইপ করে পাঠিয়ে দিল ফারাজের নম্বরে। ওনার বউ হয়ে গেছি আমি, কষ্ট পাচ্ছ না তুমি? মেসেজটি পাঠিয়ে মোবাইলটি বিছানার উপর রেখে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল নিশি। তাকে দেখে বকুল জান্নাত বলে উঠলেন, এসো বসো শিহাবের পাশে। নিশি চেয়ার টেনে শিয়াবের পাশে বসলো। সকলের দৃষ্টি তাদের দুজনের দিকে। ভালোই মানিয়েছে দুটিকে। নিশি চোখ বুলিয়ে দেখল শিহাবের বাবা তবিউর রহমান নেই। শাশুড়ির দিকে তাকিয়ে নিশি বলল, আঙ্কেলকে দেখছি না। কোন আঙ্কেল? আপনার হাজবেন্ড। নিশির উত্তর শুনে সকলে হেসে উঠলেও কি কাণ্ড, শ্বশুরকে কেউ আঙ্কেল বলে নাকি? বকুল জান্নাত বললেন, আস্তে ধীরে শিখে নিবে, এখনই শিখে রাখা উচিত। আমরা না হয় বাসার মানুষ, বাইরের কেউ শুনলে বলবেটা কি?
তিনি নিশির দিকে তাকিয়ে বললেন, শাশুড়িকে মা আর শ্বশুরকে বাবা ডাকবে, ঠিক আছে? নিশি মাথা নেড়ে সায় দিয়ে বলল, জি। আফসানা মুখে দুষ্টু হাসির রেখা টেনে খালার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আর নিজের জামাইকে কি ডাকবে খালা? ভুরুজোড়া কুঁচকে তিনি জবাব দিলেন, অসভ্য মায়া একটা, চুপ করে খেয়ে নে। নিশির দিকে আর চোখে তাকিয়ে দেখছে শিয়াব। মেয়েটির যে অন্য একটি রূপ আছে ছবিটা না দেখলে সে বুঝতোই না। তার কি উচিত সকলের সামনে কথাটি প্রকাশ করা? নাস্তা সেরে খানিকক্ষণ সবার সাথে গল্পের আসরে মেতেছিল নিশি। যদিও সে চুপচাপ ছিল, তবুও সকলের আড্ডার মাঝে ভালোই সময় কাটাচ্ছে। খালেদা শারমিনের সামনে বসে আছে খুশি ও অনন্ত। ও বাড়ি থেকে এসেছে তারা বেশ খানিকক্ষণ হলো। সবটা শুনে তিনি তাদের উদ্দেশ্যে বললেন, সব ঠিক আছে? সত্যি বলছিস তো তোরা? অনন্ত জবাব দিল, হ্যাঁ আন্টি, তুমি আর চিন্তা করো না তো, সব ঠিক আছে ওখানে। এবার খুশির একটা গতি করো। খুশি রেগে মেগে বলল, আমাকে তাড়াতে পারলেই যেন তুমি খুশি। আমার বিয়ের আগেই তোমাকে এখান থেকে তাড়াতে চাই, যাতে করে আমার বউয়ের পিছে না লাগতে পারো তুমি। অনন্তের কথা শুনে খুশির মুখটা গোমড়া হয়ে গেল। সেই গোমড়া মুখের দিকে তাকিয়ে অনন্ত বলল, কি হয়েছে? সোফা ছেড়ে উঠে নিজের রুমের দিকে যেতে যেতে খুশি বলল, বেশি জ্বালাই তো তোমাকে, আর জ্বালাবো না, কথাও বলবো না। বাসলাম। সারাদিন নিশির সাথে কথা বলার সময়টুকু পায়নি শিয়াব। এদিকে তার সাথে কথা বলতে না পারায় অস্থির হয়ে আছে মনটা। যতক্ষণ না এই বিষয়ে নিশির সাথে কথা বলা যাবে ততক্ষণ সে যেন শান্তিতে থাকতে পারছে না। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেল। সারাদিনের আকাশের মেঘের ছিটেফোঁটাও ছিল না, কিন্তু সন্ধ্যা থেকে আকাশ কালো হয়ে মেঘ জমতে শুরু করেছে। বৃষ্টি না হলেও ঝোড়ো বাতাস বইতে শুরু করলো। এক একবার বাতাসের ঝাপটা আসছে, গাছের লতাপাতার শব্দ পাওয়া যায়। রাতের খাবার শেষে নিজের রুমের দিকে এগিয়ে এলো শিয়াব। এমন একটা আবহাওয়া, নতুন বইয়ের সাথে গল্প আর ভালোবাসায় মজে থাকার কথা হলেও সে যাচ্ছে প্রশ্ন করতে। তাও যেমন তেমন প্রশ্ন নয়, বইয়ের চরিত্র নিয়ে প্রশ্ন। এসব ভেবে নিজের মনে হেসে ভেতরে প্রবেশ করলো শিয়াব। নিশিকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখলো সে। নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য হালকা কেশে উঠল শিয়াব, কিন্তু নিশির কোনো প্রতিক্রিয়ায় সে দেখল না। তাই কর্কশ কণ্ঠে বলে উঠল, আপনার সাথে আমার কিছু কথা আছে। নিশিকে এভাবে শুয়ে থাকতে দেখে তার পাশে গেল শিয়াব। গভীর ঘুমে আসন্ন মেয়েটি। শিয়াব খেয়াল করলো তার ঠোঁট জোড়া কাঁপছে। মেয়েটির কি ঠান্ডা লেগেছে? সংকোচ হলেও নিশির কপালে হাত দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারল না শিয়াব। সে অনুভব করলো প্রচণ্ড গরম নিশির শরীর। জ্বর এসেছে তার। মেয়েটি কি নিজের শরীরের অবস্থাটাও বোঝে না? একটা চাদর গায়ে দিয়ে ঘুমাতে পারত। ড্রয়ার খুলে চাদর নিয়ে নিশির শরীরের উপর বিছিয়ে দিল শিয়াব। গরম তাপ পেয়ে নিশি সামান্য নড়ে চড়ে উঠল। শিয়াবও তার মাথায় হাত বুলে দিতে থাকলো। একজন অসুস্থ মানুষের উপর রাগ দেখানোর মানেই হয় না। আরেকটা রাত না হয় অপেক্ষা করবে সে। সকালে ঘুম থেকে উঠে সময় দেখে নিল শিয়াব। তারপর নজর গেল তার নিশির দিকে। কপালে হাত ছুঁয়েই দেখলো জ্বর এখনও আছে। ঘুম থেকে উঠালো না সে নিশিকে। চুপচাপ এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। বেলা 11টা হয়ে গেল। বাড়ি থেকে সব মেহমান চলে গেল। এতে শিয়াবের যেন ভালোই লেগেছে। শান্ত প্রকৃতির মানুষ হওয়াতে হইচই তার কম পছন্দ। আরাম করে সবাই বসে টিভি দেখতে লাগলো সে। হঠাৎ তার মা এসে বললেন, শিহাব, আমার সাথে একটু আফসানার রুমে আয়, কথা আছে তোর সাথে। এদিকে দেয়ালে ঘেঁষে দাঁড়িয়ে আছে আফসানা। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে বকুল, জান্নাত ও শিয়াব। শিয়াব মায়ের উদ্দেশ্য বলল, হয়েছে এটা কি? তোর বন্ধু ফাহিম আফসানার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এটা তোর অজানা নয়। ফাহিমকে আমরা আগে থেকেই চিনি। ভীষণ ভালো ছেলে সে। তাই আমরাও রাজি হয়েছি এই প্রস্তাবে। এসব তো আমি জানি। আফসানাকে জানিয়েছিস? কিন্তু সে রাজি না এই বিয়েতে। তার নাকি সাদেক নামের এক ছেলের সাথে সম্পর্ক আছে। ছেলেটি তার সমবয়সী। ও কি করে ভাবলো এই পিচ্ছি একটা ছেলেকে মেনে নিব আমরা? মায়ের কথা শুনে আফসানার দিকে তাকিয়ে শিয়াব জিজ্ঞেস করলো, এসব কি সত্যি? কান্নাজড়িত কণ্ঠে আফসানা জবাব দিল। আফসানার পাশে এসে আচমকা বকুল, জান্নাত তার দু হাত নিজের মাথায় রেখে বললেন, আমার কসম কর তুই ওই ছেলের সাথে আর কখনো কথা বলবি না। তোর বাবা জানলে অনেক কষ্ট পাবে। এসব যেন এখানেই শেষ হয়। আফসানা কোনো কথা না বলে নিশ্চুপভাবে কেঁদে চলেছে। বকুল, জান্নাতের নিঃশ্বাস বড় হয়ে যাচ্ছে। ঘামছেন তিনি অনবরত। শরীরটাও কাঁপছে তার। আফসানার এমন নীরবতা যেন তার সহ্যই হচ্ছে না। আফসানার হাতটা ছেড়ে বিছানার উপরে থাকা মোবাইলটা নিয়ে নিলেন বকুল, জান্নাত। তীক্ষ্ণ দৃষ্টিতে আফসানার দিকে তাকিয়ে বললেন,
10-20 দিনের ভালোবাসা এসব বিয়ের পরে উদা হয়ে যাবে। ফাহিমকে ভালো না লাগলে অন্য কোনো পাত্র দেখব, তবু ওই ছেলেটির সাথে বিয়ে দেওয়া সম্ভব না। এতক্ষণ যাবৎ নিশ্চুপভাবে মা ও বোনের কার্যকলাপ দেখছে শিহাব। আফসানা কি করবে? মায়ের কথাই তো তার শোনা উচিত। তবে কি নিশিও এমন কোনো পরিস্থিতি পড়ে বিয়েটা করতে বাধ্য হয়েছিল? সারাদিন নিজেকে ঘরবন্দি করে রেখেছে আফসানা। নিশি অসুস্থ শরীর নিয়ে তার রুমে এলো। নিশির গলার স্বর শুনে দরজা খুলল আফসানা। আফসানার কাছে সবটা শুনে দীর্ঘ একটা শ্বাস ফেলে নিশি বলল, জীবন নিয়ে আমরা যতই কল্পনা করি না কেন, ভাগ্যে যা লেখা আছে সেটাই ঘটে। ভাগ্য বিশ্বাসী তুমি? ছিলাম না, এখন বিশ্বাসী। আমার কি সব ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া উচিত? তুমি তোমার ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলতে পারো। তুমি বলবে? আমি কিভাবে? প্লিজ ভাবি। চেষ্টা করব। নিশি রুমে আসতে তার দিকে তাকিয়ে শিহাব বলল, এই অসুস্থ শরীর নিয়ে হাঁটাহাঁটি না করলে ভালো হয়। আমার আপনার সাথে কিছু কথা আছে। বলুন। জোর করে বিয়ে দিলে আফসানা কি সেই সংসারে মন বসাতে পারবে? আপনাকে সব বলেছে ও? ও যাকে ভালোবাসে ছেলেটি ওর সমবয়সী। আফসানা আপনার একমাত্র বোন, ওর ভরণ পোষণের দায়িত্ব কি আপনি নিতে পারবেন না? খুব বেশি কি জরুরি এখনই ওকে বিয়ে দেওয়ার? নিশির প্রশ্নে কোনো জবাব শিহাব দিল না। নিশি তার পাশে এসে ঠোঁট জোড়া প্রস্তুত করে বলল, একজন ভাই হিসেবে না ভেবে প্রেমিক হিসেবে ভেবে দেখুন। আপনি কি প্রেমিকা হিসেবে ভেবেছেন এই বিষয়টা? কথাটি বলে বিছানায় শরীরটা এলিয়ে দিল নিশি। মাথাটা ঝিমঝিম করছে তার। এদিকে শিহাব পড়ল মহাভাবনায়। আফসানার বিষয়ে কি করা উচিত তার? মাকে সমর্থ করবে নাকি বোনের ভালোবাসাকে? সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় এলো খুশি। মাঝে মাঝে চোখ যাচ্ছে তার অনন্তদের বাড়ির উঠোনে। এখান থেকে সবই দেখা যায়, বাড়ির ভেতরের অংশ ছাড়া। অনন্ত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে উঠোনে আসে, তবে হাঁটাহাঁটি করতে নয়, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে করে সিগারেট খেতে। যদিও অনন্তের সিগারেটে এত আসক্ত নয়, তবুও সকালবেলায় না খেলে যেন সারাদিন ভালোই কাটে না তার এই অভ্যেসের কথা খুশি আর নিশি ছাড়া কেউ জানে না। কেননা কাক ডাকা ভোরে দুই বাড়ির কেউই ঘুম থেকে উঠে উঠোনের দিকে আসে না। নিশি আর অনন্তের অভ্যেস এসব। নিশি ছাদে হাঁটাহাঁটি করত বই পড়তে পড়তে, আর অনন্ত বাড়ির উঠোনে। নিশির কাছেই খুশি শুনেছিল অনন্তের এই অভ্যেসের কথা। সেই দিন থেকে খুশিও ভোরে ঘুম থেকে উঠে বারান্দায় আসে, বই পড়ার নাম করে। আর চোখে অনন্তকে দেখে সে, আর আপন মনে বলে, সিগারেটের ধোঁয়া উড়ানোর সময়ও একটা ছেলেকে এত ভালো লাগে কেন? অনন্তের অপেক্ষা করতে করতে হাজির হলো সে। উঠোনে থাকা কাঠের চেয়ারগুলোর মাঝে একটিতে বসে সিগারেটে আগুন ধরালো। একটু পরেই খুশি খেয়াল করলো বাড়ি থেকে বের হচ্ছে অনন্তের মা। একবার অনন্তকে ডাক দিতে চেয়েও দিল না খুশি। মায়ের কাছে সিগারেট খেতে ধরা পড়লে অনন্তের যে কি হাল হবে ভেবেই আনন্দ পাচ্ছে সে। এদিকে অনন্ত তার মাকে এগিয়ে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল। হাতে থাকা সিগারেটটি পেছনে ছুঁড়ে ফেলে এগিয়ে গেল মায়ের দিকে। বেশ দূরত্ব বজায় রেখেই অনন্ত বলল, এত সকালে তুমি? দরজা খোলা দেখে আসলাম। আমারও আজ ইচ্ছে হলো উঠোনে হাঁটতে। কিন্তু আমার যে ইচ্ছা করছে তোমার হাতের এক কাপ চা খেতে। ও মা, তাই? আমি এখনই করে দিচ্ছি। মা যদি পাশে থাকতো নিশ্চয়ই গন্ধে ভরা মুখের অবস্থায় বুঝে ফেলতো সে কি করছিল। তাই কৌশলে এখান থেকে মাকে সরালো অনন্ত। আগের জায়গায় এসে পকেট থেকে একটা চকলেট বের করে মুখে দিয়ে সেই চেয়ারটিতে বসে পড়ল অনন্ত। পরক্ষণেই এক লাফে উঠে দৌড়াতে লাগলো সে। অনন্তের এমন অবস্থা দেখে খুশি হাসতে হাসতে বারান্দায় গড়াগড়ি খেতে লাগলো। খুশির হাসির শব্দ শুনে তার বারান্দার সামনে এসে অনন্ত বলল, কি বুঝে হাসছো তুমি? তুমি যে তখন তাড়াহুড়া করে সিগারেটটা চেয়ারের উপর ফেলেছিলে, সেটা তুমি না দেখলেও আমি দেখেছি। এখনো না দেখেই বসে গেলে জ্বলন্ত সিগারেটের উপর। আন্টিকে বোকা বানানোর শাস্তি পেলে। অনন্ত রেগে মেগে বলল, দিব্য এখন কানে নিচে একটা। নিশি থাকলে কখনো এমন করতো না। আমাকে ডেকে বলতো সিগারেটটা ওখানে, আর মায়ের কাছে থেকেও বাঁচাতো আমাকে। কেউ বলবে না তুমি নিশির বোন। অনন্তের রাগান্বিত মুখের দিকে তাকিয়ে ছলছল করে উঠল খুশির দু চোখ। মুখটা ভার করে সে নিজের রুমে ঢুকে গেল। অনন্ত চেঁচিয়ে বলল, লজ্জা থাকলে আমার সামনে আর আসবে না তুমি। শিহাব এসে আফসানার দিকে মোবাইলটা এগিয়ে দিয়ে বলল, ছেলেটিকে আসতে বল।
তার সাথে কথা বলি, যার তার হাতে তো আর বোনকে তুলে দিতে পারবো না। ভাইয়ের কথা শুনে তাকে জড়িয়ে ধরে আফসানা বলল, এখনই বলছি। একটু থেমে আফসানা আবার বলল, কিন্তু মা বাবা? তাদের বোঝানোর দায়িত্ব আমার। তুই ছেলের মা অথবা বাবা কেউ সাথে নিয়ে আসতে পারবি। শিহাব রুম থেকে বেরোনোর পরে বেশ কয়েকবার তার ফোনটা বেজে উঠেছে। আবারও বেজে উঠলে নিশি বিরক্তি প্রকাশ করে নিজের মনে বলল, নিজের ফোনটা সাথে নিয়ে যেতে পারেনি লোকটা। সাইলেন্ট করার জন্য মোবাইলটা হাতে নিতেই দেখলো তার মায়ের ফোন। তার মা শিহাবের মোবাইলে কেন ফোন দিচ্ছে। নিশি রিসিভ করে বলল, হ্যালো। নিশির গলার স্বর শুনে খালেদা শারমিন স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বললেন, ভালো আছিস? হুম। শিহাবকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। উনি তো রুমে নেই এখন। তোকে এখানে নিয়ে আসার জন্য বলতে চাইছি। কেন? কেন মানে? বিয়ের পর স্বামী নিয়ে মেয়েদের বাসায় দাওয়াত খেতে আসতে হয়, থাকতে হয় কয়দিন। এসব কিছুই আমি করব না। কেন? তোমাদের সব কথা শোনা সম্ভব নয় আমার। দীর্ঘ একটা শ্বাস ফেলে খালেদা শারমিন বললেন, ছেলেটাকে কষ্ট দিস না, বড্ড ভালো ছেলে। সংসারে মন বসাতে চেষ্টা কর, সব ভুলে যাবি। মায়ের কথাটি শুনে ঢুকতে কেঁদে উঠল নিশি। ওদিক থেকে সান্ত্বনা পেয়েও যেন শান্ত হচ্ছে না তার মন। কাঁদতে কাঁদতেই সে বলল, চিন্তা করো না মা, তোমাদের সম্মানহানি হয় এমন কোনো কাজ আমি করব না। সংসারেও মন দেওয়ার চেষ্টা করব। শুধু একটু দোয়া করো আমার জন্য। আমি যেতে পারবো না ও বাড়ি এখন। যেখানে এসেছি ওখানেই মন বসাতে চাই। ফোনের লাইন কেটে বিছানায় বসে পড়ল নিশি। পেছন থেকে সবটা শুনে শিহাবের চোখের কোণেও যেন পানি চলে এলো। ফারাজ নামক ছেলেটিকে কি অনেক বেশি ভালোবাসে নিশি? শিহাবের কষ্ট হচ্ছে, আবার রাগও হচ্ছে। ভালোবাসবেই যদি, তার জীবনে কেন এসেছে সে? এত সহজে নিজের ভালোবাসাকে ফেলে অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলল। রাগ হলেও নিশির কান্না মিশ্রিত মুখটি দেখে তাকে কিছুই বলল না শিহাব। এখন আপাতত বোনের বিষয়টা নিয়েই মাথাটা ঘামাতে চাই সে। ড্রয়িং রুমে মুখোমুখি বসে আছে বকুল, জান্নাত ও সাদেকের মা। আফসানা, সাদেক ও শিয়াবও রয়েছে। বকুল জান্নাত বললেন, মেয়ের খুশির জন্য আপনাদের ডাকিয়েছি। সাদেকের মা বলল, ছেলের খুশির জন্যই এসেছি। আমার কিন্তু এমন একটা ছেলেকে মেয়ে দেওয়ার ইচ্ছা নেই। সাদেক এখনো ছোট বাচ্চা, আরো বড় হোক, কিছু করুক, তারপর সব ভাবা যাবে। এখনো কথা দিতে পারছি না। আমিও কথা নিতে আসি নাই, যদিও সাদেক আমার বড় ছেলে। তবে ওকে এখন বিয়ে দেওয়ার ইচ্ছে আমারও নেই। অনেক স্বপ্ন আমার। তবে ও বড় কিছু হলে আফসানাকেই কেন বিয়ে করতে হবে? অন্য কোনো ভালো মেয়েকেই পারবে। আফসানা কি ভালো নয়? হয়তো ভালো, কিন্তু আমি বউ হিসেবে যেমন এক্সপেক্ট করেছি তেমনটা নয়। আমার সাদেকের জন্য তো এখন থেকেই মেয়েরা লাইন ধরে আছে। আমার মেয়ের জন্যও আছে ছেলেটা। দেখে তো মনে হয় না। কি দেখে সাদেক ওকে পছন্দ করলো ভেবেই পাচ্ছি না। নেহাতের খুশির জন্য এখানে আমার আসতে হয়েছে, না হলে ওর জন্য অন্যরকম একটা ভবিষ্যৎ ভেবে রেখেছি আমি। ছেলে তো বুঝলো না এসব মেয়েরা কি কি করতে পারে। আমার তো মনে হয় আফসানা ওর বয়সেও বড় হবে। ওর জন্য আমার সাদেকের মতো কম বয়সী ছেলে আসলেই মানানসই নয়। বোন সম্পর্কে এমন কথা শুনে শিহাব রাগে ফুঁসতে লাগলো। পেছন থেকে আফসানার বাবা সাদেকের উদ্দেশ্যে বলে উঠলেন, তোমার মা যে আফসানার সম্পর্কে এমন কথা বলছে, কিছু বলার নেই তোমার? সাদেক কিছু বলার আগেই তার মা বলে উঠলেন, বিয়েই এখন হয়নি, আমার ছেলেকে আমার বিরুদ্ধেই উস্কাতে চাইছেন। কেমন মানুষ আপনারা? সাদেকের দিকে তাকিয়ে আফসানা গলার স্বর নিচু করে বলল, সাদে, আন্টিকে থামতে বলো। কি বলছেন এসব? উনি আমার বাবাকে। বড়রা কথা বলছে, আমি কি বলবো? এইভাবে দুই দলের মাঝে তর্কাতর্কির এক পর্যায়ে সাদেকের মা বললেন, এমন একটা পরিবারের মেয়ে আমার বউ হয়ে আসুক আমি চাই না সাদেক। কয়েক মাসের ভালোবাসার জন্য তুই আমার কথার অমান্য করবি? সুখী হতে পারবি এভাবে? কদর পাবি এখানে? কখনো না। এখনই চল আমার সাথে, ভেঙে দে এই সম্পর্ক। আফসানা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সাদেকের দিকে। সাদেকের নজর তা না এড়ালেও মনটা ঘামল না। কড়া গলায় বলল, বাবা নেই আমার, মা আমার সব। সম্মান নিয়ে বাঁচতে শিখিয়েছে মা আমাদের দুই ভাইকে। তোমার সাথে জড়ালে অসম্মান ছাড়া কিছুই পাবো না। দুঃখিত আমি। আমাদের সম্পর্ক এখানেই শেষ। নিশির বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে আফসানা। নিশি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এখন সব ভুলে ভাগ্য মেনে নেওয়াটাই হবে তোমার জন্য মঙ্গলজনক। নিশিকে ছেড়ে শিহাবের দিকে তাকিয়ে আফসানা বলল,
ফাহিম ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করো আমার। কথাটি বলে আফসানা নিজের রুমের দিকে এগিয়ে গেল। শিহাবের দৃষ্টি আটকে আছে নিশিতে। তার চোখে মুখে হারানোর ভাবটা স্পষ্ট। তবে কি নিশির সাথেও আফসানার মতোই কিছু হয়েছে? নিশ্চয়ই তাই। তাই তো সে সংসারে মন দিবে বলেছে তার মাকে। নিশি যদি সব ভুলে নতুন করে শুরু করতে চায়, তার কি উচিত নয় তাকে সাহায্য করা? অহেতুক অতীত টেনে এনে লাভটা কি? এতে তিক্ততা ছাড়া কী বা বাড়বে? ছেলেটি যদি সত্যি নিশিকে ভালোবাসতো তাহলে নিশ্চয়ই শিহাবকে ছবিটি পাঠাতো না। শিহাব কোনো প্রশ্ন করবে না নিশিকে। আফসানার মতো নিশিও ভুল মানুষকে বেছে নিয়েছিল। শিহাব বুঝতে চায় তাকে। বিয়েটা যখন হয়েছেই একটা সুযোগ দিতে সমস্যা কি? বিয়ে তো আর খেলা না। একজন ভালো মানুষের সাথে সর্বদা থাকলে একজন মন্দ মানুষও একদিন ভালো হয়, কথাটি সত্য। আর সেই ভালো মানুষটি যদি জীবনসঙ্গী হয় তাহলে তো কথাই নেই। শিহাব ভালো মানুষ কিনা তার জানা নেই, তবে সব মানুষের মাঝেই ভালো মন্দ মিশ্রিত। কারো ভালো দিক বেশি, মন্দ দিক কম, আবার কারো ভালো দিক কম, মন্দ দিক বেশি। সেই হিসেবে শিহাবের মতে তার ভালো দিকটা বেশি। সেই ভালো দিকটা দিয়ে কি সে নিশি সকল দুঃখ ঘুচিয়ে দিতে পারে না? কঠোর স্বামী হবার কি খুব বেশি প্রয়োজন? মোটেও না। একটা সুযোগ দিতেই পারে সে নিশিকে এই সংসারে মন দিতে। নিশি কি পারবে সব ভুলে গিয়ে শিহাবকে মেনে নিতে? শিহাবের কথায় তার বাসায় এসেছে ফাহিম। বেশ ভালো সম্পর্ক দুজনের, কলেজ লাইফ থেকে পরিচিত দুজনে। আর তখন থেকেই আফসানার প্রতি আকর্ষণ ছিল তার। বন্ধুর বোন বলে কিছু জানাতে পারেনি, কিন্তু যখন জানতে পেরেছে আফসানার জন্য তারা সুপাত্র খুঁজছেন, তখনই সে শিহাবকে মনের কথা জানানোর সিদ্ধান্ত নেয়। সে সুপাত্র কিনা জানে না, তবে তার মনে আফসানার জন্য যে ভালোবাসা রয়েছে তা না জানালে যেন শান্তি পাবে না। ভয় হলেও শিহাবকে সবটা জানায় ফাহিম। শিহাবের মতো সেও সরকারি চাকরি করে, ভালো পরিবারের সন্তান, দেখতেও ভালো। তাকে অপছন্দ না করার প্রশ্নই আসে না। শিহাব তার মা বাবাকে জানালে তারাও খুশি হন। তবে শিহাবের বিয়ের পরে এই ব্যাপারে আগানোর সিদ্ধান্ত নেন তারা। নিশিকে ডেকে এনে সোফায় বসালো শিহাব, পরিচয় করিয়ে দিল ফাহিমের সাথে। তারা কিছুক্ষণ আলাপ করার পর সেখানে উপস্থিত হলো আফসানা। আফসানা ও ফাহিমকে আলাদাভাবে কথা বলতে দিয়ে দুজনে রুমের দিকে এগিয়ে গেল। আফসানার দৃষ্টি নিচের দিকে থাকলেও ফাহিমের দৃষ্টি তার দিকে। হালকা বাদামি রঙের সালোয়ার কামিজটা দারুণ মানিয়েছে তাকে। বিয়ের পরে এই রঙের সব শাড়ি কিনে দিবে সে আফসানাকে। কথাটি ভেবেই আনমনে হেসে চলেছে ফাহিম। আফসানা তার দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনাকে কিছু বলেছে? কি বিষয়ে? আমার বিষয়ে। তুমি এই বিয়েতে রাজি এটা বলেছে। আফসানা বুঝতে পারলো ফাহিমকে সাদেকের ব্যাপারে কিছু বলেনি শিহাব। সে কি বলবে তাকে? দুঃখিত নিশি। শিহাবের মুখে কথাটি শুনে অবাক হয়ে নিশি জিজ্ঞাসা করলো, কেন? বাসরাতে সেদিন এমন একটা কাণ্ড করা উচিত হয়নি আমার। কি কাণ্ড? নিশির প্রশ্নে চোখ জোড়া বড় বড় করে শিহাব বলল, মনে নেই আপনার? খানিকক্ষণ মাথাটা চুলকিয়ে নিশি জবাব দিল, না তো। শিহাব মনে মনে খুশি হলো নিশির এসব মনে নেই বলে। তবে সত্যি কি মনে নেই তার? সকালের ঘটনাটির পর থেকে খুশির আর দেখা পেল না অনন্ত। মেয়েটির সাথে ওভাবে কথা বলা তার উচিত হয়নি। খুশি স্বভাব তো আর তার অজানা নয়। দুষ্টু প্রকৃতির মেয়ে সে। তবে অনন্তের কথায় সে এতটাও কষ্টভাবে ভাবেনি। তার এসব কথাও খুশি দুষ্টবির ছলে উড়িয়ে দিতে পারত। গুটি গুটি পায়ে অনন্ত এগিয়ে আসলো খুশির রুমের দিকে। বিছানায় শুয়ে আছে খুশি। অনন্ত দরজার পাশে দাঁড়িয়ে বলল, খুশি নামের মেয়েদের দুঃখী থাকতে নেই। অনন্তের গলার স্বর শুনে বসে পড়ল খুশি। পরক্ষণেই তার মনে পড়ল সকালের ঘটে যাওয়া ঘটনাটি। খুশি মুখ গোমড়া করে বলল, আমি আর তোমার সামনে যাব না। না গেলে যে আমার বড্ড কষ্ট হবে। কেন? কেন বোঝো না? বলে দাও। কয়েকটা লম্বা দম ফেলে এদিক ওদিক তাকিয়ে অনন্ত বলে বসল, ভালোবাসি বলে। শিহাবের রুমে এসে আফসানা বলল, ফাহিম ভাইকে সাদেকের ব্যাপারে কিছু জানাসনি ভাইয়া? শিহাব মাথা নেড়ে বলল, মা নিষেধ করেছেন। ও, ভালোই হলো। ভালো হয়নি। আমি বলবো ওকে সবটা এখন, কেননা পরবর্তীতে কোনো ঝামেলা হলে তখন যেন ওর কাছে সব ক্লিয়ার থাকে। কি ঝামেলা? কত রকমের ঝামেলাই তো আছে, তাই না? নতুন জীবনের শুরুতে সবটা না লোকালেই কি নয়? অন্য কেউ হলে হয়তো লুকোতাম, কিন্তু ফাহিম আমার বন্ধু, ওকে আমার সবটা জানানো উচিত। তুমি যা ভালো বুঝো।
নিশির সাথে যা হয়েছে আফসানার সাথে এমন কিছু হোক শিহাব চায় না। সাদেক যদি ফারাজের মতো করে তখন কি সাদেক তার মতো শান্ত থাকতে পারবে? হয়তো না। তাই সবটা জানানোই হবে সবার জন্যই মঙ্গলজনক। কি দরকার নিশির মতো চুপ থাকা? সে হয়তো বাধ্য ছিল, কিন্তু আফসানা নয়। আফসানার সাথে ঘটা প্রত্যেকটা ঘটনা ঘটেছিল নিশির সাথেও। সব যেন চোখে ভাসছে তার। কুমিল্লার ময়নামতিতে বান্ধবীদের সাথে ঘোরার সময় প্রথম দেখা হয়েছিল নিশির ফারাজের সাথে। তার এক বান্ধবীর খালাতো ভাই ফারাজও বন্ধুদের সাথে এসেছিল। ফারাজকে দেখে তার বান্ধবী চিনতে ভুল করল না, ছুটে গেল ভাইয়ের কাছে। এক পর্যায়ে নিশিদের সাথে পরিচয় করিয়ে দেয় ফারাজকে। ফারাজের চোখ তখনই আটকে যায় নিশিতে। এতগুলো মেয়ের মাঝে এই মেয়েটি ফারাজের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। শান্ত স্বভাবের মেয়েই যে তার পছন্দ। নিশির বলা এক একটি কথা তার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। কথা বলার সময় বারবার হাত দিয়ে সামনে আসা চুলগুলো ঠিক করছিল নিশি। ফারাজের ইচ্ছে করছিল নিচ থেকে সেই চুলগুলো ঠিক করে দিতে। প্রথম দেখাতে কারোর উপরে এত ঘায়ল হওয়া যায়? নিশিকে না দেখলে বুঝতোই না সে। সেদিনের মতো যে যার বাড়ি চলে গেলেও ফারাজের মন জুড়ে নিশি জায়গা দখল করে নেয়। নিশি সেই বান্ধবীর সাহায্যে ফারাজ তার ফোন নাম্বার নেয়। অপরিচিত ছেলে সেজে কথা বলে নিশির সাথে। প্রথমে নিশি পাত্তা না দিলেও ফারাজের কথার ছলে যেন আটকে যায় সেও। অন্য ধরনের ভালো লাগা জন্ম নেয় তার মনে। ফারাজকে না দেখেও কথা বলতে বলতে ধীরে ধীরে প্রেমে পড়ে যায় সে। নিজেই দেখা করার প্রস্তাব জানায়। ফারাজও রাজি হয়, কিন্তু দেখা করার পর ফারাজকে দেখে নিশি যেন ধোকাটা মেনে নিতে পারেনি। ফারাজ তাকে চিনেও অপরিচিত ছেলে সাজলো কেন? অভিমান করে ফোনটা বন্ধ রেখেছিল নিশি বেশ কয়েকদিন। বান্ধবীটির সাথেও রেগেছিল ভীষণ। একদিন বিকেলে বারান্দায় দাঁড়িয়েছিল নিশি। বৃষ্টি হচ্ছিল সেদিন প্রচুর। হঠাৎ খেয়াল করলো সে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে ফারাজ। প্রথমে বিষয়টি পাত্তা দিতে না চাইলেও এমন বৃষ্টিতে ফারাজ ভিজছে এটা যেন মানতে পারছে না সে। ইশারায় ফারাজকে বলল চলে যেতে। ফারাজও ইশারায় বলল নিশি না আসলে সে যাবে না। বাধ্য হয়েই ঘর থেকে লুকিয়ে বের হলো নিশি একটি ছাতা নিয়ে। ফারাজের হাত ধরে একটু দূরে এসে বলল, পাগল হয়ে গিয়েছো তুমি ফারাজ? তোমার প্রেমে। কিন্তু আমার কোনো পাগলকে ভালোবাসার ইচ্ছে নেই। আমি যা বলছিলাম তোমাকে ভালোবেসেই, ধোকা দেইনি তোমাকে। ভুল বুঝছো তুমি। কথাটি বলেই কাশতে লাগলো ফারাজ। নিশি বলল, এখন তুমি যাও। চলে গেলে আর কথা হবে না তোমার সাথে। বৃষ্টির মাঝে ফোনটা চালু করবে প্লিজ? একটু ভেবে নিশি জবাব দিল, করব। সেই থেকেই ফারাজের সাথে আবার কথা বলা শুরু হলো নিশির। এই কয়েকদিন নিশির যে কষ্ট হয়নি তা নয়, সেও যে ভালোবেসে ফেলেছে ফারাজ নামক ছেলেটিকে। ভাবি, ও ভাবি। আফসানার ডাকে ঘোর কাটলো নিশির। আফসানার উদ্দেশ্যে বলল, বলো। ফাহিম ভাই কি সবটা জেনে রাজি হবে এই বিয়েতে? উনি রিজেক্ট করলে মা বাবা কষ্ট পাবেন অনেক। ভাইয়াকেও ভুল বুঝবে, কেননা মা এসব বলতে নিষেধ করেছিলেন। যদি সত্যি তোমাকে সে ভালোবেসে থাকে তাহলে মানবে, চিন্তা করো না। আফসানার ব্যাপারে শিহাবের কাছে সবটা শুনে মৃদু হাসল ফাহিম। তার এই হাসির রহস্য বুঝতে পারল না শিহাব। নরম স্বরে জিজ্ঞাসা করলো, হাসছিস যে? এসব তুই আমাকে না জানালেও পারতি। মিথ্যে দিয়ে কোনো সম্পর্ক শুরু হোক এটা চাইনি আমি। তবুও কিছু কিছু বিষয় গোপন রাখা সেও। তোর কি আফসানার উপর বিশ্বাস নেই? আমি না হয় অন্য কেউ হলে কি সব সত্যটা জানাতি? নিশ্চুপ হয়ে গেল শিহাব। তার বাম হাতটার উপরে নিজের হাত জোড়া রেখে ফাহিম বলল, বন্ধু বলেই তো বলছি, ভাবিস না তোর বোনকে সুখেই রাখবো। তার মানে তুই রাজি? আরে তুই বললে তো এখনই বিয়ে করে নেব। বই গেল এভাবে বোন দিতে। অনেক বড় আয়োজন করব আমার বোনের জন্য। শিহাব বাড়ির সকলকে ডেকে নিয়ে এলো ড্রয়িং রুমে। মিষ্টি মুখ করতে ব্যস্ত সকলে। ফাহিমের উদ্দেশ্যে নিশি মৃদু স্বরে বলল, কটা ছেলে পারে আপনার মতো সব এত সহজে মেনে নিতে? ভালোবাসা না থাকলে আসলে সম্ভব নয় এটা। সুখী হন দুজনেই। নিশির এই কথাটি শিহাবের কানে এসেছে, কেননা সে নিশির পাশে দাঁড়িয়ে আছে। আফসানাকে ভালোবাসে বলেই ফাহিম সবটা মেনে নিয়েছে। সে কেন নিশির সব মেনে নিল? মেয়েটি কি শিহাবের হৃদয়ে স্থান পেয়ে গেল? সপ্তাহখানে কেটে গেল এইভাবে। নিশির বাসায় এসেছে মারজানা। মারজানা হলো নিশির দূর সম্পর্কের ফুপু। মারজানা শিহাবের প্রতিবেশী। তার মাধ্যমেই
নিশির সাথে শিহাবের বিয়েটা হয়। মার্জানা এসে বসলো নিশির ঠিক পাশে। নিশি শুকনো মুখটার দিকে তাকিয়ে বলল, কি হাল করেছিস নিজের? বিয়ের পরে মেয়েরা সুন্দরী হয়ে যায়, সেই জায়গায় তোর এই অবস্থা কেন? মৃদু হাসলো নিশি। ফারাজের ব্যাপারে কিছু জানা নেই মার্জানার, তাই সে এসব প্রশ্ন করছে। জানলে হয়তো করতো না। তার হাসি দেখে মার্জানা ভ্রুজোড়া কুঁচকে বললেন, তোর মা তোর জন্য কেঁদে চলেছে আর তুই কিনা হাসছিস? মা কাঁদে? অনেক বেশি। আমি ফোন করলে কান্নার শব্দ শুনি। সেদিন তো দেখতে গেলাম, আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! কারণটা কি অনেক জিজ্ঞাসা করার পর বলল, তুই নাকি বিয়ের পর যাসনি, তাই তার তোর জন্য মন খারাপ হয়। হ্যাঁ রে, যাস না কেন বাবার বাড়ি? সংসারে মন দেওয়ার চেষ্টা করছি। তাই বলে পুরনো সম্পর্ক ভুলে যাবি? মা আসলেও তো পারে। তোর অভিমান আছে, তার নেই বুঝি? এইদিকে অফিস থেকে রুমে এসে মার্জানার দেখা পেল শিহাব। শিহাবকে দেখে মার্জানা বলে উঠলেন, ওরে শিহাব, তোরে যে এত ভালো একটা মেয়ের জামাই বানালাম, আমার একটা উপহারও দিলি না। পকেট থেকে মোবাইল ও মানিব্যাগ বের করে ছোট টেবিলের উপরে রাখলো শিহাব। মার্জানার পাশে এসে বসে বলল, বলো আন্টি, তোমার কি চাই? নিশিকে নিয়ে ওর বাবার বাড়ি যাবি, ওর মা বড্ড কষ্ট পাচ্ছেন। সে কি? আমাকে তিনি কিছু বলেননি তো। আমাকে বলেছে, এবার যাবি কিনা বল। নিশ্চয়ই যাব। মার্জানা চলে যাবার পরে নিশি বলল, আমি যাব না। কেন? এমনিতেই। শিহাব বুঝতে পারল বাবার বাড়ির প্রতি নিশির মনে প্রচন্ড ক্ষোভ জন্ম নিয়েছে। কারণটাও শিহাবের কিছুটা হলেও জানা, তবে এই বিষয়ে সে নিশির সাথে কথা বলতে চায় না। অন্যভাবে রাজি করাতে হবে তাকে। হালকা কেশে শিহাব বলল, কোনো মা বাবাই সন্তানের ক্ষতি চায় না। তুমি কেন ওদের উপর রেগে আছো আমি জানতে চাই না, কিন্তু তোমার নীরবতা ওদের কষ্ট দিচ্ছে। এটা কি উচিত হচ্ছে তোমার? এইদিকে রেস্টুরেন্টে বসে আছে অনন্ত ও খুশি। অনন্তের সাথে অন্য একটি মেয়ে সম্পর্ক ছিল প্রায় 1 মাস। মেয়েটিকে নিয়ে এই রেস্টুরেন্টে এসেছিল সে। মেয়েটি এতটাই খাদক ছিল যে এক বসাতে প্রায় 2000 টাকার খাবার খেয়েছে। কিন্তু অনন্তের পকেটে ছিল 1200 টাকা। মেয়েটি বাসায় চলে গেলেও অনন্ত টাকা দিতে না পারায় যেতে পারেনি। রেস্টুরেন্টটি নিশির কলেজের পাশেই, তাই সে নিশিকে ফোন করতে ছুটে আসে। সে বিল পে করে অনন্তকে বলে, মাস তো শেষ হয়নি, টিউশনের টাকা নিশ্চয়ই পাওনি, তাই তোমার পকেটে যে টাকাগুলো আছে ওগুলোই তুমি রাখো। প্রেমিকা যদি আবারও রেস্টুরেন্টে আসতে চায়, আমি চাই না আমার বন্ধু কোনো মেয়ের কাছে ছোট হোক। সেদিনের ঘটনার কথা মনে করে মুচকি হাসলো অনন্ত। খুশি বলল, হাসিতে পেট ভরবে না, কি খাবে বলো? তুমি খাওয়াবে। কেন? গপ বুঝি খাওয়াতে পারে না? দুষ্টু একটা হাসি দিয়ে অনন্ত বলল, আজ কিন্তু নিশির বোনের মতো লাগছে তোমাকে। সকাল সকাল কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলতে এলেন খালেদা শারমিন। দরজা খুলেই চমকে গেলেন তিনি। শিহাবও নিশিকে দেখে নিশিকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন তিনি। নিশির চোখেও পানি, তবে মুখে কোনো শব্দ নেই। ইচ্ছে করেই যেন গুটিয়ে রেখেছে নিজেকে। তাদের বসিয়ে বাড়ির সকলকে ডাকতে ব্যস্ত হয়ে পড়লেন খালেদা শারমিন। নিশির উদ্দেশ্যে ফিসফিসিয়ে শিহাব বলল, মুখে হাসি তো ফোটান একটু, সবাই ভাববে আমি খুব কষ্টে রেখেছি আপনাকে। পুরবেলা বারান্দায় দাঁড়িয়ে আছে নিশি। খুশি এসে বলল, আমার রুম থেকে আমাকেই যেতে হচ্ছে এখন। কেন? তোর স্বামীর জন্য। তিনি অন্য রুমে থাকবেন, তুই যাস না। তারপর মা আমাকে এতগুলো বকা দিক। বকবে কেন? ভাইয়া আবারও চাকরির ছুটি নিয়ে তোকে নিয়ে এখানে এসেছে। তাছাড়া বড় মেয়ের জামাই তিনি, স্বামী স্ত্রীকে একসাথে থাকতে দিতে হয়। ভাইয়ার কোনো অযত্ন না হতে দিতে বলেছে মা। আরে কিচ্ছু হবে না। হঠাৎ বিদ্যুৎ চমকানো শুরু হলো। আকাশটা অন্ধকার হয়ে গেল মুহূর্তেই। খুশি বলল, সাথে কাপড় আছে রে আপু, আমি আসছি এখন। মেঘাচ্ছন্ন আকাশটার দিকে তাকিয়ে আছে নিশি। বৃষ্টি হবে কি ভাবতে ভাবতেই এক এক করে পানির ফোঁটা পড়তে লাগলো আকাশ থেকে। মুগ্ধ দৃষ্টিতে তা দেখতে লাগলো নিশি। হঠাৎ তার চোখ গিয়ে আটকায় সদর দরজার দিকে। কেউ দাঁড়িয়ে আছে ওখানটায়। ভালো করে লক্ষ্য করতেই দেখতে পেল সে ফারাজকে। লম্বা কয়েকটা নিঃশ্বাস ফেলে, বৃষ্টির কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না ফারাজের মুখটা, কিন্তু ফারাজকে চিনতে ভুল করতেই পারে না নিশি। নিশি ছুটতে লাগলো। এই পথ যেন শেষই হচ্ছে না। ফারাজ গায়েব হবার আগেই যেন তার পৌঁছাতে হবে। ড্রয়িং রুমে আসতেই হঠাৎ কেউ নিশির শাড়ির আঁচলটা পেছন থেকে টেনে ধরল। দাঁড়িয়ে পড়ল নিশি। পেছনে কে না দেখেই বলল, আজ কেউ আটকাতে পারবে না আমায়, যাবই আমি।
এই বৃষ্টির মাঝে কোথায় যাওয়া হচ্ছে শুনি? শিহাবের গলার স্বর শুনে পেছনে ফিরে তাকালো নিশি। খালেদা, শারমিন ও খুশি এসে পড়ল। খুশি বলল, কই যাচ্ছিস রে আপু? কিছু না ভেবেই অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল সে, ফারাজ এসেছে। নিশির কথা শুনে খুশি ও খালেদা, শারমিন একে অন্যের মুখের দিকে তাকালো। এ কি বলে ফেলল নিশি? ফারাজ ও আমার বন্ধু হয়, আমার না, ঠিক আমাদের। শিহাব বুঝতে পারল পরিস্থিতিটা, কিন্তু ফারাজের এই মুহূর্তে এই বাসায় আসাটা মোটেও ঠিক হবে না। ফারাজ যদি এসে এখানে ঝামেলা সৃষ্টি করে, নিশি ও তার পরিবারকে ছোট হতে হবে। আর সে এসব চায় না। যে বিষয়টা তারা লুকোতে চেয়েছিল সেটা এভাবে সামনে আসুক, এটা সে চায় না। কি দরকার এসবের মাধ্যমে ছোট করে তাদের? মেয়ের সুখী তো চেয়েছে তারা। খালেদা, শারমিন বললেন, রুমে জামা। নিশি বলল, ফারাজ ভিজছে বৃষ্টিতে। তুই ভুল দেখছিস। আমি ভুল দেখিনি। কথাটি বলেই নিশি ছুটে গেল। শিহাব সবার উদ্দেশ্যে বলল, আমি আছি ওর সাথে, আপনারা এখানে থাকুন। নিশির পিছু পিছু শিহাবও ছুটে এলো মেইন গেটের দিকে, কিন্তু দেখতে পেল না কাউকে। নিশি এদিক ওদিকে ছুটে ছুটে খুঁজতে লাগলো ফারাজকে। শিহাব কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে সে নিশির কাণ্ড দেখে চলেছে। এক পর্যায়ে নিজেই হাঁপিয়ে উঠল নিশি। অসহায় দৃষ্টিতে শিহাবের দিকে তাকালো সে। শিহাব বলল, আপনি হয়তো ভুল দেখেছেন, ভেতরে চলুন। কিন্তু সে আসলে তো ভেতরে আসবে, তাই না? চুপচাপ নিশি এগোতে থাকলো শিহাবের সাথে। ভেতরে আসতেই খালেদা, শারমিন বললেন, নিশ্চয়ই অন্য কাউকে ফারাজ ভেবেছে নিশি, তাই না? শিহাব বলল, সেখানে কেউই ছিল না। ও, আসলে ফারাজ ওর খুব ভালো বন্ধু, তাই নিশি এভাবে রিয়েক্ট করেছে। তুমি কিছু মনে করনি তো? না। রাগান্বিত দৃষ্টিতে নিশি তাকালো তার মায়ের দিকে। খালেদা, শারমিন নিশির লাল চোখ জোড়া দেখে বললেন, ভেতর গিয়ে শাড়িটা বদলে নে, ঠান্ডা লেগে যাবে। নিশি রুমের ভেতরে এসে বারান্দায় ছুটে আসলো। দেখতে লাগলো মেইন গেটের দিকে। ফারাজকে যদি আরেকটা বার দেখা যায়। শিহাব ব্যাগ থেকে নিশির একটা শাড়ি বের করে নিল, তোয়ালেটাও হাতে নিল সে। এগিয়ে এলো বারান্দায়। এসেই নিশির ঠিক পেছনে দাঁড়িয়ে তার ভেজা চুলগুলো মুছতে শুরু করলো সে। নিশির সেদিকে ধ্যান নেই, এক মনে তাকিয়ে আছে সে বাইরের দিকে। একটু পরেই শিহাব বলল, শাড়িটাকে নিজেই চেঞ্জ করতে পারবে নাকি আমাকে হেল্প করতে হবে? শিহাবের কথাতে ঘোর কাটল নিশির। বিরক্তি ভরা কণ্ঠে সে বলল, আমি পারবো। নিশি এগিয়ে যেতে চাইলে থেমে গেল শিহাবের ডাকে। পেছনে ফিরে বলল, বলুন। তুমি করেই ডাকবো আজ থেকে। আপনি বললে তোমার বাড়ির লোকেরা মাইন্ড করতে পারে। তোমার এতে কোনো সমস্যা নেই তো? না, তবে আমি আপনি করেই ডাকবো। খুশির ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো অনন্তের ফোন এসেছে। রিসিভ করেই খুশি বলল, তোমার নাকি নিশি ফেভারিট। সে কখন জানালাম আপু এসেছে, এদিকে তোমার আসার কোনো নাম গন্ধ নেই। একসাথে আড্ডা জমাতে পারতাম আমরা। আমি তোমাকে একটু আগেও বলেছি খুশি, আমি বাইরে আসি একটা দরকারে। এই মাত্রই এলাম বাসায়, ফেরত আসবো। নিশিরা তো কিছুদিন থাকবে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, আমি ফেরত আসছি। আফসানা তার মায়ের রুমের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। একটু আগেই ফাহিম জানালো তার মা তাড়া দিচ্ছে বিয়েটা নিয়ে। আফসানারও এতে কোনো আপত্তি নেই, কিন্তু বাসায় এটা সে কিভাবে বলবে? ফাহিম কি পারছে না তার ভাইকে বলতে? কিরে আফসু, মুখটা অমন ফ্যাকাশে করে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মায়ের প্রশ্নে কাচুমাচু করে আফসানা জবাব দিল, একটা কথা বলতে এসেছি। বলো। আসলে ফাহিম ভাই চাচ্ছে, সরি, ওনার মা চাচ্ছেন বিয়েটা যেন দ্রুত সম্পন্ন হয়। ও, এই ব্যাপার। ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলবো। শোন। কি? ফাহিম ভাই? কিরে, শুধুই ফাহিম? ঠিক আছে। খানিকটা লজ্জা পেয়ে আফসানা বলল, চোখটা লেগে এসেছিল নিশির, কিন্তু খুশির ডাকে উঠে পড়ল সে। খুশি তাকে টানতে টানতেই ড্রয়িং রুমে নিয়ে এলো। অনন্তকে দেখিয়ে বলল, আজ আমরা সবাই গল্প করব। এমন বৃষ্টির মাঝে আমরা কত গল্প করেছি, মনে আছে রে তোর আপু? বাদাম ভেজে খেতে খেতে তিনজন বসে ফিল্ম দেখেছি কত। মনে থাকবে না কেন? নিশি বসলো খুশির পাশে। শিহাব আগে থেকে বসেছিল অনন্তের পাশে। নিশির আশাতে গল্পের আসর যেন
মেতে উঠল। তবে সব কথা খুশি আর অনন্তই বলে যাচ্ছে। নিশি নিশ্চুপ থাকলেও শিহাব তাদের কথাতে মজাই পাচ্ছে। এক পর্যায়ে ফোনটা বেজে উঠল শিহাবের। ফাহিম ফোন দিয়েছে। শিহাব উঠে একটু আড়ালে গেল ফোনে কথা বলার জন্য। হ্যালো ফাহিম। শালা তুই নাকি শ্বশুর বাড়ি? ইস, আমি কবে যাব? বিয়ে তো কর। কিন্তু তোর বোনের মন এখনো আমাতে আটকানি রে। কেমনে বুঝলি? উদাস থাকে সে, তাই তাকে পটানোর চেষ্টা করছি। ভালোই। আমি এখন শাড়ির দোকানে আছি একটা, তোকে কয়টা শাড়ির ছবি দিচ্ছি। আফসানার জন্য কোনটা নিব জানা, ওকে সারপ্রাইজ দিব। তোর যেটা খুশি নে। আরে তুই ওর ভাই, তুই ওর পছন্দ বুঝবি, প্লিজ হেল্প কর। ওকে বাবা। থ্যাংক ইউ। ফেসবুকেতে আয়। ফেসবুকেতে যেতেই সেই আইডি থেকে একটা মেসেজ পেল শিহাব। আজকের ঘটনার পরেও কি মনে হচ্ছে না নিশি আমাকেই ভালোবাসে? আপনার উচিত ওকে আমার জন্য ছেড়ে দেওয়া। ওপাশ থেকে আবারও মেসেজ ব্লক করে রেখেছে। তার মানে ফারাদ সত্যি এসেছিল। নিশির দিকে তাকালো শিহাব। সত্যি কি ফারাদ ছাড়া শূন্য নিশি? তার কি উচিত নিশিকে ছেড়ে দেয়া? সন্ধে নামার সাথে সাথে কষ্টটা যেন বাড়তে থাকে। এই বাড়িতে আসার পর সেই কষ্টটা তীব্রতর হয়ে গেল নিশির। অনেক বেশি মনে পড়ছে নিশির ফারাজকে, যাকে নিয়ে স্বপ্ন দেখেছিল। তাকে না পাওয়ার যন্ত্রণা যে পায় না সেই বোঝে। এমনটা না হলেও চলতো। কিছুক্ষণ নিজের রুমে পায়চারি করে নিশি তার ড্রয়ারটা খুলল। একটি বড় বক্স রাখা আছে। বক্সটি নিয়ে মেঝেতে বসল নিশি। এর ভিতরে যা আছে সবই ফারাজের দেয়া উপহার। অনেক যত্ন সহকারে সে রেখে দিয়েছে। সে এসব একে একে বের করতে লাগলো সব উপহার। কিছু শুকনো ফুল, নিশির কাছে মনে হচ্ছে এখনো তাজা। একটা পারফিউমের খালি বোতল, খালি হলেও ঘ্রাণটা যেন পাচ্ছে সে। কয়েকটি কার্ড, তাতে আছে ফারাজের হাতের লেখা। এরপর সে পেল তার সবচেয়ে প্রিয় জিনিসটি, একটি রিং। এই রিংটি সম্পর্কে শুরুতেই নিশির আঙুলে পরিয়ে দিয়েছিল ফারাজ। একেবারেই রং চলে গিয়েছে রিংটির। এতদিন তা বক্সের মাঝে রাখলেও আজ নিশির খুব করে ইচ্ছে করছে রিংটি পরতে। দেরি করল না সে, চুপচাপ নিজের আঙুলে ঢুকিয়ে নিল রিংটি। আবারও মনোযোগ দিল ফারাজের দেয়া উপহারগুলোর দিকে। যে ছেলে বিয়ের আগে নিজের ভালোবাসার জন্য কোনো পদক্ষেপ নিতে পারে না, বিয়ের পরে মেয়েটি স্বামীর কাছে তাকে ছোট করে নিজের করতে চায়, এমন একটা ছেলে কখনো কাউকে ভালোবাসতে পারে না। আর তার হাতে নিশিকে সে তুলে দিতে পারে না। হোক না সে নিশির ভালোবাসা। কথায় আছে ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। নিশিকেও নিশ্চয় করে দিয়েছে। তাই শিহাব সর্বোচ্চ চেষ্টা করবে নিশির মন থেকে ফারাজ নামক ছেলেটির নাম মুছে দিতে। নিশির মনে নিজের জন্য জায়গা তৈরি করতে হবে। আর এজন্য নিশির উপলব্ধি করতে হবে শিহাব তাকে ভালোবাসে, যে ভালোবাসায় কোনো স্বার্থ নেই। তবে কি সে সত্যি ভালোবাসে নিশিকে? কিন্তু কেন? যে মেয়েটির সম্পর্কে বিয়ের রাতেই খারাপ ধারণা পেয়েছে, সে মেয়েটিকে কি করে সে ভালোবাসতে পারে? পকেটে হাত দিয়ে একটা রিং বের করলো শিহাব। কয়েকদিন আগেই সে নিশির জন্য এটি কিনেছে, কিন্তু দেয়নি। আজ কি রিংটা দিবে সে? ভাবতে থাকলো শিহাব। সবেমাত্রই বৃষ্টি বন্ধ হয়েছে, তবে হালকা বাতাস বইছে চারদিকে। আফসানা ড্রয়িং রুমের জানালা খুলতেই ভূত দেখার মতো চমকে উঠল। মাত্র এসেছে ফাহিম। আফসানার মুখ দেখে বুঝতে পারল ভয় পেয়েছে সে। দ্রুত জানালার পাশে এসে ফাহিম বলল, শব্দ করো না, একটা জিনিস দিয়ে চলে যাব। ভালোই হলো তোমাকে এখানে পেয়ে, আর ফোন করতে হলো না। আফসানা খেয়াল করল ফাহিম ভিজে একাকার হয়ে গিয়েছে। এই বৃষ্টির মাঝে কি দিতে এসেছে সে? একটা প্যাকেট জানালার ফাঁক দিয়ে খুব সহজেই ঢুকিয়ে দিল ফাহিম। আফসানা বলল, কি আছে এতে? দেখে নিও, আমি আসি এখন। একটু বসলেই পারতেন। তোমাদের সুন্দর ছোপাগুলো ভিজে যাবে। কথাটি বলেই ফাহিম চলে গেল। আফসানা সেই জায়গায় দাঁড়িয়ে প্যাকেটটি খুলল। একটা গোলাপি রঙের জর্জেটের শাড়ি তাতে। শাড়িটা দেখে মুখে হাসি ফুটল আফসানার। এমন অপ্রত্যাশিত উপহার পেতে কার না ভালো লাগে? এ কি, এই রাতে তোকে এই উপহার কে দিল রে জানালা দিয়ে? মায়ের প্রশ্নে আফসানা মুচকি হেসে জবাব দিল, ভূত। নিশি রুমে এসে তাকে এই অবস্থায় দেখে দাঁড়িয়ে পড়ল শিহাব। মেয়েটা নিশ্চয়ই কেঁদেছে, তাই তো চোখে দেওয়া কাজলগুলো কালো পানি হয়ে বেয়ে পড়ছে। মেঝেতে বসে আছে নিশ্চুপভাবে। শিহাব তার পাশে এসে বসতেই নড়ে চড়ে উঠল নিশি।
হাত দিয়ে চোখের পানিগুলো মুছতে লাগলো। কাজলের কালি সারা মুখে লেপটে গেল। শিহাব বলল, ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে আসো একেবারে। জি। নিশি ওয়াশরুমে আসতেই আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে চোখ পড়ল। নিজেকে দেখে নিজেই চমকে গেল সে। কিন্তু শিহাব তার এই অবস্থা কেন জিজ্ঞাসা করেনি? করেও লাভ কি? শিহাব তো তার প্রতি মগ্ন নয়। ভালোই হলো। যদি স্বামীর অধিকার আদায় করতে চাইতো তাহলে কি করত সে? ফারাদ ছাড়া অন্য কাউকে মেনে নেওয়া সম্ভব নয় নিশির পক্ষে। এসব ভেবে মুখটা ধুতে লাগলো নিশি। ওয়াশরুমের বাইরে আসতেই তার দিকে তোয়ালে এগিয়ে দিল শিহাব। নিশি তার নিয়ে মুখটা মুছতে লাগলো। শিহাব বলল, একটা জিনিস দিতে চাই তোমাকে। না মানে তোমার পরিবারের সকলে দেখলে খুশি হবে। মেয়ের জামাই মেয়ের জন্য কিছু এনেছে, জানলে সব মা বাবাই খুশি হয়। নিবে তুমি? জি। শিহাব রিংটা এগিয়ে দিল নিশির দিকে। নিশির আঙুলে ফারাজের দেওয়া রিংটা রয়েছে। রংহীন এই রিংটি যেন নিশির কাছে শ্রেষ্ঠ উপহার। নিশির যে আঙুলে শিহাবের দেওয়া রিং থাকা উচিত, সে আঙুলে একটি রংহীন রিং। শিহাবের বুঝতে বাকি রইল না কার দেয়া এটি। খুব স্বাভাবিকভাবে বিষয়টা নিল শিহাব। আমার দেওয়া রিংটি অন্য আঙুলে পরে নিও, ওটা খুলতে হবে না। যে কোনো একটা আঙুলে ঠাঁই দিলে চলবে। শিহাবের কথা শুনে নিশির মুখে এক চিলতে হাসি ফুটল। কিছু জানে না মানুষটি, তবুও এত ভালোভাবে বুঝে কি করে সে নিশিকে। একটা রাত কেটে গেল। কাকডাকা ভোরে খুশির ফোনের রিংটং বেজে উঠল। অনন্তের ফোন পেয়ে খানিকটা অবাকি হলো সে। খুশির কাছে বেরসিক একজন প্রেমিক অনন্ত, যে প্রেমের মানেই বোঝে না। সারাদিনে দু একবার ফোন দেয় খুশিকে, খুশি ফোন দিতে থাকে। অনন্তের একটাই কথা, পাশাপাশি বাসায় এত ফোন কেন দিতে হয়? উঠতে বসতে দেখা হয় তাদের, ফোনে কথা বলার কি আছে? আজ সেই ছেলেই কি করে কাক ডাকা ভোরে ফোন দিল? এসব ভাবতে ভাবতেই ফোন কেটে গেল। খুশি নিজের মাথায় একটা বাড়ি দিয়ে কল করলো অনন্তকে। হ্যালো অন্তর। জিজ্ঞাসা তুমি? তোমার ফোনে উঠলাম। ও, আসতে পারবে একটু বাইরে? কেন? আসোই না। অনন্তের আচরণে চমকে যাচ্ছে খুশি। কি হলো তার হঠাৎ? উঠোনে এসেই অনন্তকে দেখতে পেল খুশি। তার হাতে একগুচ্ছ তাজা লাল গোলাপ, মনে হচ্ছে মাত্রই গাছ থেকে ছিঁড়েছে। খুশি চেঁচিয়ে বলে উঠল, ও মাই গড। ধীরে খুশি, কেউ শুনে ফেলবে। অনন্তের কাছে এসে তার হাত থেকে ফুলগুলো নিল খুশি। ফুল পেয়েও এত খুশি কেউ হতে পারে? খুশিকে না দেখলে যেন জানতই না অনন্ত। ফুল ভালো লাগে অনেক বেশি, প্রিয় মানুষটির কাছ থেকে পেতে তো আরো বেশি। খুশির একটা হাতে নিজের হাতটা মুষ্টিবদ্ধ করলো অনন্ত। খুশি চমকে গেল। কি ব্যাপার? এমন ভাবে চমকালে যেন আগে কখনো হাত ধরিনি। সে তো বন্ধু ছিলে, প্রেমিক অন্তত তো ধরেনি। প্রেমিক অনন্ত আরো অনেক কিছুই পারে। কথাই না বলে মাঝামাঝি কিছু করে দেখাতে তো পারো। তাতে খুশি আর বেশি খুশি হবে। কেননা খুশি মাতাল হতে চাই প্রেমে। সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে হাঁটা অভ্যেস ছিল নিশির। বিয়ের পরে শ্বশুর বাড়িতে অভ্যেসটা বদলাতে চাইলেও এখানে এসে পারল না। হাঁটাহাঁটি করতে লাগলো ছাদে। হঠাৎ চোখ যায় তার উঠোনের দিকে। উঠোনের মাঝখানে বড়সড় একটা দোলনা রাখা আছে। সেই দোলনায় বসে আছে অনন্ত ও খুশি। অনন্তের কাঁধে মাথা রেখে বসে আছে খুশি। এমন একটা দৃশ্য দেখে নিশি যেন বড় সড়ো একটা ধাক্কা খেলো। এগিয়ে যেতে থাকলো সে নিচের দিকে। নিশিকে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল অনন্ত ও খুশি। বড় বোনের সামনে এভাবে ধরা না খেলেও পারত তারা। প্রেমে মাতাল হতে গিয়ে যে ধরা পড়বে এটা ভাবতে পারেনি। ইস, নিশি যে সকাল সকাল ছাদে হাঁটে, এটা কি করে ভুলতে পারল খুশি। এদিকে অনন্তের অবস্থাও ভয়াবহ। প্রেমিকার বড় বোনের কাছে ধরা খেয়ে তার লজ্জায় মাটির ভেতরে ঢুকে যাওয়ার অবস্থা। তাকে দেখে মনে হচ্ছে সে ভুলেই গিয়েছে নিশি তার বান্ধবী। তাদের অবস্থা দেখে ফিক করে হেসে দিল নিশি। নিশির দিকে চোখ তুলে তাকালো খুশি। অনেকদিন পর বোনকে সে হাসতে দেখেছে এভাবে। কি সুন্দরী না লাগছে তাকে। নিশি হাসতে হাসতেই বলল, প্রেমটাও ঠিক মতো করতে জানিস না? এরকম চললে তো 2 দিন পরে ধরা খাবি সবার কাছে। আড়ালের প্রেমই মজা। নিশির কথা শুনে খুশি বলল, তুই রাগ করিস নি আপু? করেছি অনেক। তোদের মাঝে ইটিস পিটিস চলছে আর আমি এখন জানলাম। ইটিস ফিটিস? কথাটি শুনেই উচ্চ শব্দে হাসতে লাগলো খুশি। নিশি ভ্রুজোড়া কুঁচকে বলল, দেখি তুই যা এখন। ধরা খেয়ে এভাবে কাউকে হাসতে দেখিনি। কেন যাব? যাবি না? খুশি চুপচাপ বাড়ির দিকে এগিয়ে গেল।
অনন্ত চলে যেতে চাইলে থামলো নিশির ডাকে। বলো নিশি। খুশিকে সত্যিই ভালোবাসো তো তুমি? আমি তোমাদের জন্য অনেক বেশি খুশি হয়েছি। আমার ভালোবাসা পূর্ণতা পায়নি, তোমাদেরটা জানো পায়। তার জন্য তোমার সাহায্য কিন্তু প্রয়োজন। নিশ্চয়ই পাবে, কিন্তু আমার বোন যেন কোনো কষ্ট না পায়, মনে রেখো। সকালের নাস্তা সারার পরে ডাইনিং টেবিলে বসে শিহাবের সাথে গল্প জুড়ে দিয়েছেন নিশির বাবা। শিহাবের মতো ছেলেকে নিজের মেয়ের স্বামী করতে পেরে যেন তিনি ধন্য। দূর থেকে তাদের দেখছে নিশি। শিহাবের জায়গায় ফারাজ থাকলেও তো মন্দ হতো না। ভাগ্যটা এমন কেন? একটাই তো পৃথিবী, সেখানে নিজের ভালোবাসার মানুষের সাথে থাকতে চাওয়াটা কি খুব বেশি অপরাধ? কেন যাকে চাই তাকে পাই না? এসব ভেবে ভেবে চোখের পানি ফেলে চলেছে নিশি। দুপুর 3টের দিকে উঠোনে হেঁটে বেড়াচ্ছে নিশি। হঠাৎ চোখ যায় তার দেয়ালের দিকে। মনে হচ্ছে কেউ দেয়াল টপকে এপারে আসতে চাইছে। এমন তো ফারাজ ছাড়া কেউ করতো না। এসব কি দেখছে সে? হ্যাঁ, ফারাজই এমন করে উঠোনে প্রবেশ করত। দেয়াল টপকানো ছিল তার পছন্দের কাজের মধ্যে একটি, আর তার এসবই নিশিকে বেশি আকর্ষণ করত তার প্রতি। বাচ্চা স্বভাবের ছেলেই যেন তার পছন্দ। নিশি এগিয়ে যেতে লাগলো দেয়ালের দিকে, কিন্তু কাছে এসে দেখলো না সে কাউকে। ছুটে গেল গেটের বাইরে, দেয়ালের উপরে এসে চিৎকার করতে থাকলো। কে ছিল এখানে? কে ছিল? কাঁধে কারো হাতের স্পর্শ টের পেল নিশি। পেছনে ফিরে শিহাবকে দেখে হতাশ হলো সে। শিহাবের বদলে ফারাজ হতেই পারত। কেন এটা সম্ভব নয়? আর কেন সে ফারাজের হতে পারে না? এসব ভাবতে ভাবতেই অজ্ঞান হয়ে গেল নিশি। জ্ঞান ফিরে বিছানার চারপাশে সবাইকে দেখে বসে পড়ল নিশি। একটু আগেই অনলাইন এসে আইডি থেকে মেসেজ এসেছে শিহাবের কাছে। এসব দেখে নিশ্চয়ই বুঝছেন নিশি আমার সাথে পালাতেও দুইবার ভাববে না। আমাকে না পেলে নিজের ক্ষতিও করতে পারে সে। ভালোই ভালোই ডিভোর্স দিবেন নাকি এমন কিছুর অপেক্ষা করবেন? ফারাজের মেসেজটি পেয়ে শিহাবের চরম মাত্রায় রাগ হতে লাগলো। তবুও নিজের রাগ সংযত করে সে সকলের উদ্দেশ্যে বলল, আমরা আজই বাসায় চলে যেতে চাই। আসলে আফসানার বিয়ের কথা হচ্ছিল। খালেদা শারমিন বললেন, মাত্রই তো এলে, আর কটা দিন? আবার পরে আসবো মা, বোনের বিয়ে বুঝছেনই তো। শিহাবের দিকে আর চোখে তাকালো খুশি। সত্যি কি আফসানের বিয়ের জন্য চলে যেতে চাইছে শিহাব ভাইয়া, নাকি কিছু আশ করতে পেরেছে সে? শিহাব ও নিশিকে দেখে আফসানা বলে উঠল, এ কি এত তাড়াতাড়ি চলে এলি তোরা? শিহাব গম্ভীর মুখে বলল, তোর কোনো সমস্যা? কথাটি বলেই নিজের রুমের দিকে এগিয়ে গেল শিহাব। নিশির দিকে তাকিয়ে আফসানা বলল, কি হয়েছে ভাইয়ার? কিছু তো হয়নি। ভাইয়ার মন বোঝা মুশকিল, কষ্ট চেপে রাখা স্বভাব, মনে হচ্ছে কোনো কারণে কষ্ট পেয়েছে। নিশি রুমে এসে শিহাবের উদ্দেশ্যে বলল, আপনি কি কোনো কারণে কষ্ট পেয়েছেন? ফারাজের এই মেসেজটি যেন হজম করতে পারছে না শিহাব। সত্যি কি নিশি পালিয়ে যাবে বা নিজের কোনো ক্ষতি করবে ফারাজের জন্য? কি হলো বলুন? নিশির প্রশ্ন শুনে শিহাব কিছু না ভেবেই বলে বসলো, আমাকে কি কখনো ভালোবাসতে পারবে না তুমি? শিহাবের হঠাৎ এমন প্রশ্নের কোনো মানে খুঁজে পেল না নিশি। হঠাৎ সে এমন প্রশ্ন করছে কেন? নিশিকে নিশ্চুপ দেখে মৃদু হাসল শিহাব। তার কাছে এসে ঠোঁট জোড়া প্রশস্ত করে শিহাব বলল, চেষ্টা করতে তো ক্ষতি নেই। স্বামীকে ভালোবাসা স্ত্রীর কর্তব্যের মাঝেও পড়ে। সেই কথা ভেবে হলেও চেষ্টা করা উচিত। নিশ্চয়ই জানো বৈবাহিক সম্পর্কই পবিত্র বন্ধন। তোমার উচিত আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দেওয়া। কথাটি বলেই ওয়াশরুমের দিকে এগিয়ে গেল শিহাব। শিহাব কেন কথাগুলি বলেছে নিশি বুঝল না, তবে ফারাজের জন্য তার ভালোবাসা অটল থাকবে এটাই সে জানে। পারে না সে ফারাজের জায়গা অন্য কাউকে দিতে। অস্থির লাগছে তার ভীষণ এসব কথা শুনে। ব্যাগ খুলে মোবাইলটা হাতে নিল সে। মেসেজ টাইপ করে পাঠিয়ে দিল ফারাজের ফোন নাম্বারে। আমার জন্য শিহাব নামক মানুষটাও যে কষ্ট পাচ্ছে ফারাজ, এসবের জন্য তুমিই দায়ী। খালেদা শারমিন খুশির উদ্দেশ্যে বললেন, ফারাজের কথা কিছু জানে না মনে হয় সিহাব। মনে তো হয় জানে না। আমি ওর চোখে নিশির প্রতি ভালোবাসা দেখেছি। আসলে আপু অনেক লাকি। মাকে এসব বললেও খুশির মনে একটা সন্দেহ আছেই। শিহাব ভাইয়া আসলে কিছু জানে না, নাকি জেনেও না জানার ভান করে আছে? যদি তাই হয়ে থাকে তবে কেন একটা মানুষ কি এতটাও ভালো হতে পারে? দেখতে দেখতে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল আফসানার। সময় বেশি নেই। বিয়ের শপিংয়ে মহা ব্যস্ত সে। আজও শপিং করতে বের হয়েছে। তার সাথে এসেছে নিশি, শিহাব
ও ফাহিম। শিহাব ও ফাহিম চা খেতে গেল। নিশির সাথে বসে বিয়ের শাড়ি দেখছে আফসানা। হঠাৎ আগমন ঘটল আফসানার প্রাক্তন প্রেমিকের। তাকে দেখে নিশির উদ্দেশ্যে আফসানা বলল, ভাবি এখান থেকে চলো। সাদেক আফসানার উদ্দেশ্যে বলল, সেদিন আমি তোমার পাশে ছিলাম না, তার জন্য আমি লজ্জিত। কি করব বলো, মাকে যে আমি অনেক বেশি ভালোবাসি। আফসানা গম্ভীর গলায় জবাব দিল, খুবই ভালো। এখন কি বলতে চাইছেন আপনি? আমি তোমাকেই ভালোবাসি। সেটার নমুনা তো দেখলামই, আর কিছু? বিয়েটা করবেই? কেন, আপনি প্রস্তাব দিলেন? না মানে আসলে। সাদেককে আমতা আমতা করতে দেখে আফসানা বলল, থাক, কিচ্ছু বলতে হবে না। এমন কিছু তো বলবেনই না যা শুনলে আমার মন ঘেমে যাবে, করার কিছুই থাকবে না। আফসানা বেরিয়ে গেল। নিশি তাকালো সাদেকের দিকে। আফসানার বিয়ের কথা শুনে হয়তো কষ্ট পাচ্ছে সে। নিশি নরম স্বরে বলল, ভালোবাসার মানুষটাকে প্রাপ্য সম্মানই যদি দিতে না পারো, সে ভালোবাসার মূল্য কি? তোমাদের জুটি হয়তো আল্লাহ মিলিয়ে রাখেননি। এমন কিছু করো না যাতে আফসানা দ্বিধায় পড়ে যায়। যদি সত্যিই তাকে জীবনে ফিরিয়ে নিতে চাও, প্রাপ্য সম্মান দিতে পারবে মনে হলেই এসো। ফাহিম ভালো মানুষ, সব বোঝে। তবে আফসানা এখন আর প্রেমে অন্ধ নয়। তবুও তার মনে তোমার জন্য জায়গা রয়েছে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। সাদেক চলে গেল। নিশি দাঁড়িয়ে রয়েছে একই জায়গায়। কত সহজে সাদেককে বলে দিল সে তাদের জুটি হয়তো আল্লাহ বানায়নি। এই কথাটি নিজের মাথায় কেন ঢোকাতে পারে না সে? মানুষকে বোঝানো যতটা সহজ, নিজেকে বোঝানো ততটাই কঠিন। কার উপর কি বয়ে যায় সে ছাড়া কেউ বোঝার নেই। আসলেই অদ্ভুত প্রকৃতির এই নিয়ম। দেখতে দেখতে বিয়ের দিন খুব নিকটে চলে এলো। আজ গায়ে হলুদ আফসানার। ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। নিশি একা হাতে সব সামলে নিচ্ছে। তাকে দেখে বেশ মুগ্ধ হচ্ছে শিহাব। আফসানার বিয়েটা নিয়ে ব্যস্ত থাকায় হয়তো ফারাজের কথা মনে নেই তার। এভাবে সংসারের মায়াজালে আটকে গেলে হয়তো একদিন ফারাজকে ভুলেই যাবে সে। হঠাৎ ফোন বেজে উঠল শিহাবের। এখানে অনেক শোরগোল হওয়াতে নিজের রুমের দিকে এগিয়ে গেল সে। স্টেজে ওঠার জন্য তৈরি হয়ে গেল আফসানা। বাসায় পার্লার থেকে মেয়ে আনা হয়েছে তাকে সাজানোর জন্য। নিশিকে দেখে সে বলে উঠল, এই কি ভাবি, আমি ভেবেছি তুমি আগেই তৈরি হয়েছিলে। না আফসানা, এসব সাজগোজ আমার তেমন পছন্দ না। তাই বলে এভাবে থাকবে? আমি তোমার সাথে স্টেজে উঠবো, তাই তুমি তৈরি হয়ে এসো। আমি? প্লিজ ভাবি, কোনো বাহানা নয়। আফসানার কথা মতো নিশি এগিয়ে গেল রুমের দিকে। খুব যত্ন করে শাড়ি পরছে নিশি। শিহাব যে ওয়াশরুমে এটা সে জানে না। শিহাব ওয়াশরুমের দরজা খুলে নিশিকে এভাবে দেখে থমকে গেল। নিশির সম্পূর্ণ মনোযোগ শাড়ির দিকে থাকার কারণে সে কিছু বুঝল না। শিহাবের মা এই শাড়িটি আজ পরার জন্য দিয়েছেন নিশিকে। একেবারে নতুন কাতান শাড়ি হওয়াতে নিশির পরতে বেশ অসুবিধাই হচ্ছে। আফসোস হচ্ছে তার, কেন যে পার্লার থেকে আসা মেয়েটিকে আনলো না সাথে। কিছুক্ষণ নিশির দিকে তাকানোর পরে চোখ সরিয়ে নিল শিহাব। এ কি করছে সে? এভাবে পোশাক বদলানোর সময় একটা মেয়েকে দেখা কি ঠিক? পরক্ষণে শিহাবের মনে এলো নিশি তো বাইরের কোনো মেয়ে নয়, তার বিবাহিতা স্ত্রী। তাকাতেই পারে সে। শুধু তাকানো নয়, আরও অনেক কিছুই করতে পারে। মুচকি হাসলো শিহাব। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে নিশির দিকে তাকিয়ে বলল, আমি কি কোনো সাহায্য করতে পারি? পেছনে ফিরে শিহাবকে দেখে চেঁচিয়ে বলে উঠল নিশি, আপনি এখানে কি করে? তোমার আগেই তো এলাম আমি। নিশি শাড়ির আঁচল বুকের উপরে দিতে দিতে বলল, এখনই এদিকে ফিরুন। আরে। নিশি কড়া গলায় বলল, ফিরুন বলছি। শিহাব অপর দিকে ফিরল। ফিরেই হালকা করে হেসে দিল, কেননা ড্রেসিং টেবিলের আয়নায় নিশিকে স্পষ্ট দেখা যাচ্ছে। নিশি তাড়াহুড়ো করে রুমের লাইটটা বন্ধ করে দিল। শিহাব বলল, এই অন্ধকারে তুমি শাড়ি পরতে পারবে? পারবো। দেখেছি তো কত পারো। দেখে দেখেই পারছিলে না, না দেখে কি করে পারবে? আপনি রুম থেকে বেরিয়ে যান, ঠিকই পারবো আমি। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আপনি শাড়ি পরাতে পারেন? কিভাবে শিখলেন? না মানে, এর আগে কাউকে পরিয়েছেন কি? আরে না, তবুও পারি। একটা কাজ করুন, ইউটিউবে ভিডিও বের করে দিন। শিহাব একটু খুশি হয়েছিল, কিন্তু তার খুশি আর বেশিক্ষণ স্থায়ী রইল না। নিশি বলল, ভিডিওটা দিয়ে আপনি চলে যান, আমি দেখে নিচ্ছি। শাড়ি যে নিশি পরতে পারে না তা নয়, সে পারে। তবে এই শাড়িটির ক্ষেত্রে একটু সময় লাগছে। ভিডিও এর কথা ইচ্ছে করেই শিহাব বলেছে সে। শিহাবের সাথে মজা করতে যেন ভালোই লাগছে তার। শিহাব মৃদু হেসে জবাব দিল, তুমি আস্তে ধীরে তৈরি হয়ে নাও, আমি বাইরে আছি।
স্টেজে বসে আছে ফাহিম। আজ তারও গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, তবে তার মনটা পড়ে রয়েছে শিহাবের বাড়িতে। আফসানা কি তার দেওয়া হলুদ শাড়িটি পরেছে? ফুলের গহনা দিয়ে সেজেছে সে। কেমন লাগছে দেখতে তাকে। উফ, এত চাপ নিয়ে বাঁচা যায়? আর না ভেবে ফাহিম ডায়াল করলো আফসানার ফোন নাম্বারে। একবার রিং হতেই যে আফসানা রিসিভ করবে ভাবতে পারিনি সে। হ্যালো। সে কি, অনুষ্ঠান শুরু হয়নি? না, ভাবির জন্য অপেক্ষা করছি। আপনাদের? স্টেজ থেকেই কথা বলছি। ও, লোকে দেখলে কি বলবে? জরুরি ফোন ভাববে। আসলে কি জরুরি? অনেক বেশি। একটা ছবি দাও তোমার। কেন? বাহারে সবাই দেখছে তোমাকে, আর আমি দেখব না? না। কেন? একেবারে কালই দেখেন। এখন আমি ব্যস্ত, রাখলাম। ফোনের লাইন কেটে দিল আফসানা। ফাহিম বিড়বিড় করে বলল, এইটা কিছু হইল? হলুদের সাজে তোমাকে দেখার জন্য মনটা কেমন আকুপাকু করছে, বুঝলে না তুমি? হলুদ একটা শাড়ি পরে বেরিয়ে এলো নিশি। খোপায় গাঁদা ফুলটা বেশ মানিয়েছে তাকে। সাজ বলতে ঠোঁটে হালকা লিপস্টিক ছাড়া কিছুই নেই। নিজের বউ বলে কি এত সুন্দর লাগছে নিশিকে তার? নিজেকে নিজে প্রশ্ন করে আনমনে হেসে চলেছে শিহাব। শিহাবের দিকে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল নিশি। একটু আগে যা ঘটল, বিষয়টা মজার হলেও স্বাভাবিক নয়। শিহাব তাকে এমন একটা অবস্থায় ইচ্ছে করে দেখেছে, তবুও সে তাকে কিছুই বলল না। কেন? শিহাব তার স্বামী বলে নাকি? ভাবনার গতি আর বাড়ালো না নিশি। আফসানাকে ডাকতে তার রুমের দিকে এগোলো সে। আফসানাকে নিয়ে বেরিয়ে আসতেই তাদের দিকে এগিয়ে এলো শিহাব। আফসানার মাথায় হাত রেখে বলল, তুই সুখে থাকবি অনেক। ভাইকে জড়িয়ে ধরল আফসানা। দুই ভাই বোনের এই বন্ধন দেখে ঠোঁটের কোনায় হাসি ফুটল নিশির। হঠাৎ সামনের দিকে চোখ যেতেই চমকে উঠল সে। সাদেক কেন এসেছে? তবে কি সে নিজের ভুল বুঝতে পেরে এসেছে এখানে? এখন কি হবে? সাদেককে দেখে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল নিশি। শিহাব বলল, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। সাদেক? ততক্ষণে সাদেক এগিয়ে এসেছে তাদের কাছে। তাকে দেখে শিহাবের ভেতরে জমে থাকা রাগ যেন বেরিয়ে এলো। দাঁতে দাঁত চেপে বলল সে, তুমি এখানে কি করছো? এক পলক আফসানাকে দেখে নজর সরিয়ে নিল সাদেক। অন্যের হবু বউকে এভাবে দেখার অধিকার তার নেই। আফসানাও ছলছল নয়নে মেঝের দিকে তাকিয়ে রয়েছে। নিশি বলল, শান্ত হন। সাদিক ভাই কি বলতে এসেছে সেটা তো বলে দিন। নিশির উদ্দেশ্যে সাদেক বলল, আফসানাকে প্রাপ্য সম্মান আমি কোনোদিন দিতে পারিনি, আর পারবও না। আমি দেশের বাইরে চলে যাব খুব তাড়াতাড়ি। এটা মায়ের ইচ্ছাতেই। আমি চাই না আমাকে নিয়ে কোনো দিনও আফসানার আফসোস হোক, তাই আজ আসলাম এটা জানাতে। আমি আফসানার যোগ্যই না। ভালোবাসার জন্য কিছু করতে পারিনি আমি। সম্পূর্ণ ব্যর্থ প্রেমিক। তার দিকে তাকালো আফসানা। বেশি নয়, কয়েক মাসের সম্পর্ক তাদের। এই কয়েক মাসেই অনেকটা ভালোবেসে ফেলেছিল সে সাদেককে। কিন্তু সাদেক হয়তো সম্পর্কটা নিয়ে এতটাও সিরিয়াস ছিল না যতটা আফসানা ছিল। সাদেক বলল, মনোমালিন্য করে সম্পর্ক শেষ করার কি দরকার বলো? এমনভাবে সম্পর্কটা শেষ করি যাতে পথে কোনো সময় দেখা হলে দুটো কথা বলতে পারি দুজনে। ভুল কিছু বললাম? আফসানা মুখে হাসি এনে বলল, না। ক্ষমা করে দিয়েছো তো? সুন্দর লাগছে তোমাকে। ধন্যবাদ। আজ আসি তাহলে। নিশি বলল, খেয়ে যাও। না ভাবি, অন্য কোনো দিন। আজ আসি। সাদেক চলে যাচ্ছে। নীরবে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখছে আফসানা। আফসানার দিকে তাকিয়ে আছে শিহাব। আফসানার কষ্ট হচ্ছে কিনা বোঝার চেষ্টা করছে সে। তার পাশে দাঁড়িয়ে থাকা নিশির চোখের পানি স্পষ্ট দেখতে পেল শিহাব। নিশ্চয়ই ফারাজকে মনে পড়ছে তার। এভাবে হয়তো ফারাজও তার জীবন থেকে চলে গিয়েছিল। অনুষ্ঠান শুরু হয়েছে বেশ কিছুক্ষণ হলো। হঠাৎ ফোন এলো শিহাবের। ফাহিমের ফোন এসেছে। হ্যালো দোস্ত। ফাহিম বল। আফসানার একটা ছবি তুলে দে। তোর তো সাহস কম না, আমার বোনের ছবি চাস? তোর বোন যে আমার হবু বউ। দুজনই হেসে উঠল। শিহাব বলল, আচ্ছা দিব। এটা কিন্তু ঠিক না শিহাব। কি ঠিক না? ছবি তো দিবই বললাম। সেটা নয়, বোনের অনুষ্ঠানে বসে থাকলে হবে? আজ যে তোর বেস্ট ফ্রেন্ডের হলুদের অনুষ্ঠান, এটা ভুলে গেলি? না ভুলিনি, এদিকে সবটা সামলাতে হচ্ছে। ওসব বাহানা ছাড়। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে হলুদ লাগাবে, ব্যাস। আমি আর কিছু শুনতে চাই না। ওকে বাবা, ওকে, আমি আসবো। আগে ছবিটা দিস কেমন? কিসের ছবি? ভুলে গেলি? শিহাব হেসে বলল, দিচ্ছি।
ফাহিমের কাছে ছবি আসতেই তা দেখতে থাকলো সে। হলুদের সাজে অনেক বেশি সুন্দর লাগছে আফসানাকে। ছবির দিকে তাকিয়ে সে নিজের মনে বলল, ভালোই হলো সাদেক নামের আপদটা বিদায় হয়েছে, না হলে আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যেত। বিয়ে নিয়ে একটা মেয়ের অনেক স্বপ্ন থাকে, আফসানারও ব্যতিক্রম নয়। লাল টকটকা নয়, খয়েরি রঙের একটা লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছে ছিল তার। এই ইচ্ছের কথা ফাহিমকে জানিয়েছিল সে। ফাহিমও তার ইচ্ছেটা পূরণ করেছে। আফসানাকে সাথে নিয়েই বিয়ের বাজার সব সেরেছে সে। এমনকি আফসানার পছন্দেই নিজের শেরওয়ানিটাও সে পরেছে। এসব ভেবেই মুখে হাসি ফুটল আফসানার। এতটা সুখে থাকার যোগ্য তো সে। যাও যাকে এবার আফসু। নিশির মুখে কথাটি শুনে আফসানা বলল, আফসানাকে নিয়ে বিয়ের স্টেজের দিকে এগিয়ে এলো নিশি। শিহাবের দৃষ্টি তাদের দিকে। পৃথিবীর সবচেয়ে দুজন সুন্দরী রমণী হাঁটছে, এমনটাই লাগছে তার কাছে। একজন তার বোন, আরেকজন সহধর্মিনী। একটু পরেই আগমন ঘটল ফাহিমের। কি সুন্দরটাই না লাগছে আফসানাকে বিয়ের সাজে। তাকে দেখে যেন চোখ ফেরাতে পারছে না সে। এদিকে শিহাবের পাশে এলো নিশি। শিহাব বলল, এতক্ষণে আমাকে মনে পড়ল? ভুলেও যায়নি। তাদের পাশে এলো খুশি ও অনন্ত। খুশি বলল, একটা সেলফি হয়ে যাক। শিহাব হেসে বলল, এটার পরেই তোমার আর অনন্তেরটার ব্যবস্থা করব। আপনি কি করে জানলেন? তোমার আপুর কাছে ধরা যেদিন খেয়েছো সেদিনই রেখেছি। অনন্তকে কিন্তু আমারও বেশ পছন্দ। অনন্ত মৃদু হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। বিয়ে শাদীর ধকলে অনেকটা ক্লান্ত শিহাব। মনে হচ্ছে অনেক ঘুম হবে তার। ওয়াশরুম থেকে বেরিয়ে সেই বিছানায় শরীরটা এলিয়ে দিল শিহাব। নিশা আগে থেকে শুয়েছিল। শিহাবের দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেল সে। শিহাবের উদ্দেশ্যে সে বলল, আফসানাকে মিস করছেন? কি করে বুঝলে? বুঝেছি, অনেক বেশি করছি। একমাত্র বোন আমার, কিন্তু কি করব, এটাই যে নিয়ম। যাক, ঘুমাও। তোমার উপরেও তম ধকল যায়নি। আপনিও। রাত 2টো। কারো ফুপিয়ে কান্নার শব্দ কানে আসলো শিহাবের। প্রথমে উঠতে না চাইলেও নিশির কথা মনে হতেই উঠে পড়ল সে। নিশিকে দেখতে পেল না। তাহলে কি সে কাঁদছে? কষ্ট লুকানোর জন্য মেয়েটি তার পাশ থেকে সরে গেল। বারান্দার দিকে এগিয়ে গেল শিহাব, কিন্তু নিশির হাতে ফোন দেখে থেমে গেল সে। সে কি কাউকে ফোন দিতে চাইছে? শিহাব বারান্দার ভেতরে প্রবেশ করল না আর। বাইরে বেরিয়ে এসে কান পেতে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। শিহাবকে অবাক করে দিয়ে নিশি কথা বলতে থাকলো কান্না জড়িত কণ্ঠে। কেন চলে গেলে তুমি? আমি যেতে চাই তোমার কাছে, সাথে নিয়ে যাও আমাকে প্লিজ। নিশির মুখে এসব কথা শুনে থমকে গেল শিহাব। তার মানে ফোনে সে ফারাজের সাথেই কথা বলছে। লম্বা ঘোমটা টেনে বসে আছে আফসানা। ফাহিম তাকে দেখে হেসে বলল, আমি তোমার ফাহিম ভাই, এত লজ্জা পাবার কিছু নেই। ঘোমটা সরিয়ে আফসানা বলল, ফাহিম ভাই? উফ না, শুধুই ফাহিম। মৃদু হাসলো আফসানা। ফাহিম বলল, আমি জানি আমার সাথে সহজ হতে একটু তো সময় লাগবেই তোমার। আমি তোমাকে সে সময়টা দিতে চাই। যদিও সুন্দরী বউকে সামনে পেয়ে নিজেকে কন্ট্রোল করা কষ্টকর হবে, তবুও মানিয়ে নিতে পারবো আমি। তুমিও সময় দাও নিজেকে, বিয়ে তো হয়েই গেল, ধীরে ধীরে না হয় সবই হবে। ফাহিমের কথা শুনে মুগ্ধ হয়ে গেল আফসানা। ভাগ্য করে স্বামী সে পেয়েছে বটে। রোদের আলো মুখে পড়তেই ঘুমটা ভেঙে গেল নিশির। কাল রাতে কখন যে চোখ দুটো তার লেগে এসেছিল বুঝতেই পারেনি। উঠে দাঁড়ালো সে। মনোরম স্নিগ্ধ সকালের সৌন্দর্যটা উপভোগ করতে লাগলো। পৃথিবী বড্ড সুন্দর। এই সুন্দর পৃথিবীতে অতীতের কষ্ট নিয়ে বেঁচে থাকার কি খুব দরকার? একটাই তো পৃথিবী। একটা মানুষ সর্বোচ্চ 100 বছর বাঁচে। এই 100 বছর সুখে কি থাকা যায় না? একটু চেষ্টা করলেই তা সম্ভব। এসব ভেবে রুমের দিকে এগিয়ে গেল নিশি। শিহাব গভীর ঘুমে আচ্ছন্ন। তার মুখের দিকে তাকাতেই নিশির বুকের ভেতরে কেমন যেন মোচড় দিয়ে উঠল। কি দোষ এই মানুষটির? এসব তো তার মতো ভালো মানুষের প্রাপ্য নয়। সে কি পারে না অতীত ভুলে গিয়ে নতুন করে সব শুরু করতে? ফারাজেরও ইচ্ছে এটা। তাহলে সে কেন কষ্ট দিচ্ছে শিহাব নামক এই মানুষটিকে? একবার কি সে চেষ্টা করে দেখবে নতুন করে ভালোবাসতে? আর কিছু না ভেবে খুশির ফোন নাম্বারে ডায়াল করলো নিশি। বেশ কয়েকবার রিং হবার পরে রিসিভ করলো খুশি। ঘুম ঘুম কণ্ঠে সে বলল, কিরে আপু, এত সকালে তুই? আচ্ছা খুশি, একটা মানুষ কি দ্বিতীয়বার ভালোবাসতে পারে? বোনের প্রশ্ন শুনে খুশির ঘুম যেন উদাও হয়ে গেল। এক লাফে বসে পড়ল সে বিছানার উপরে। হেসেই খুশি বলল,
শিহাব ভাইয়াকে ভালোবেসেছিস নাকি? তোকে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। যাই, এবার বল কেন? কিছু না। ফোনের লাইন কেটে দিল নিশি। খুশির বুঝতে বাকি রইল না নিশি মনে কিছু একটা চলছে। বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়ল সে। এগুতে থাকলো উঠোনের দিকে। উঠেছেই যখন অনন্তের সাথে দেখা করা যায় এখন, সে তো ভোরেই ওঠে। শিহাবের কাছে এগিয়ে আসলো নিশি। ইচ্ছে করছে তাকে সবটা বলতে, কি কি ঘটেছিল তার সাথে সব জানাতে ইচ্ছে করছে। কিন্তু সে যে নিরুপায়। মাকে কথা দিয়েছে শিহাব কিছু যেন না জানে। ওয়াদায় আবদ্ধ নিশি, তাই সে কিছু বলতে পারে না শিহাবকে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল নিশি। পা ঝুলিয়ে দোলনায় বসে দোল খাচ্ছে অনন্ত। হঠাৎ কেউ তার দু চোখ চেপে ধরল। অনন্ত হেসে বলল, আমি জানি খুশি, এটা তুমি। অনন্তের চোখ জোড়ার উপর থেকে হাতটা সরিয়ে তার পাশে বসতে বসতে খুশি বলল, কি করে বুঝলে? ভালোবাসার মানুষের স্পর্শ বোঝা যায়। এত ভালোবাসো? হুম। তোমার চোখ বন্ধ করে 20টা মেয়ের হাত ধরতে দিলে আমার হাত কোনটা বুঝতে পারবে? যদি তুমি সেখানে থাকো তাহলে অবশ্যই পারবো। খুশি মৃদু হাসলো। এরপরেই সে তার কথার ঝুলি খুলে বসলো। একটার পর একটা কথা বলতেই আছে। তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অনন্ত। কেন এত ভালো লাগা কাজ করছে তার মাঝে? এইভাবে যেন অনন্তকাল কাটিয়ে দিতে পারবে সে। এটাই কি তবে সত্যিকারের ভালোবাসা? ওয়াশরুম থেকে বের হতেই শিহাবকে বিছানার উপরে দেখতে পেল নিশি। দুজনের চোখাচোখি হতেই শিহাব গম্ভীর গলায় বলে উঠল, ওয়াশরুমটা কি তোমার একার? এতক্ষণ যাবৎ থাকার কোনো মানে হয়? শিহাবের এমন ব্যবহারের সাথে পরিচিত নয় নিশি, তাই সে খানিকটা ঘাবড়ে গেল। শিহাব তাকে চুপ থাকতে দেখে বলল, কি বললাম শুনলে না? শান্ত স্বরে নিশি বলল, এত যদি তারা থাকে বসে না থেকে চলে গেলেই পারে। তারা অবশ্যই আছে, অফিসে যাব আমি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, ছুটি নিয়েছিলেন আপনি। ছুটি ক্যান্সেল করব, তাতে তোমার কি সমস্যা? আমার কেন সমস্যা হবে? দেখি শরত, এমনিতেই দেরি করে দিলে, তার উপর মুখের উপরে তর্ক করছো, যত সব। শিহাব ওয়াশরুমে চলে গেল। নিজের জায়গায় দাঁড়িয়ে আছে নিশি। চোখ বেয়ে তার পানি পড়ছে। চোখের পানিগুলো মুছতে মুছতে বিড়বিড়িয়ে নিশি বলল, ওনার কথায় এতটা কষ্ট কেন পাচ্ছি আমি? কয়েকদিন কেটে গেল। শিহাব অপেক্ষা করছে নিশি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। তার কাছে কোনো প্রমাণ নেই যে বিয়ের পরেও নিশি তার প্রাক্তন প্রেমিকের সাথে কথা বলে, তাই সে নিজের বাসায় এসব নিয়ে কথা তুলতেও চায় না। নিশিকে নিজের মতোই ছেড়ে দিয়েছে। চলে যাবার পরেই না হয় বাসায় সবটা জানাবে। তবে একটা কথা মাথায় সে ভালোভাবে গেঁথে নিয়েছে, নিশিকে সে আর সুযোগ দিতে পারে না। নিশির মন প্রাণ জুড়ে রয়েছে ফারাজ। ফারাজও তাকে ভালোবাসে, তাহলে সে কেন বাধা হয়ে থাকবে? দুটো ভালোবাসার মানুষের মাঝে দেয়াল হয়ে থাকার কোনো ইচ্ছে তার নেই। তার চেয়ে বরং নিশি চলেই যাক। কিন্তু নিশি তো কিছু বলছেই না। সে কি নিজেই সবটা জানতে চাইবে? তার কাছে কেন তাকে এভাবে ঠকানো হচ্ছে জানতে চাইবে কি? শুনছেন? নিশির ডাকে নড়ে চড়ে উঠল শিহাব। নিশি বলল, আপনি কি কোনো কারণে আমার উপর রেগে আছেন? তাচ্ছিল্যের হাসি দিয়ে শিহাব জবাব দিল, তোমার উপরে নয়, নিজের উপরে রেগে আছি। বুঝলাম না। আজ কেন যেন নিজেকে আটকে রাখতে পারছে না শিহাব। মনে হচ্ছে সবটা জানতে না পারলে যেন শান্ত হবে না তার মনটা। তাই আর অপেক্ষা না করে বলে ফেলল, তোমার কি মনে হচ্ছে না তুমি আমাকে ঠকাচ্ছ? শিহাবের এমন একটা প্রশ্নে চমকে গেল নিশি। তাহলে কি শিহাব সব জেনে গিয়েছে? শিহাব তার চিন্তিত মুখটা দেখে বলল, আমি সব জানি। কদিন আগে রাতে বারান্দায় বসে তুমি তোমার প্রাক্তন প্রেমিকের সাথে ফোনে কথা বলেছিলে। সবটা আমি শুনেছি নিশি। কেন এমনটা করলে তুমি আমার সাথে? আবারও নিশ্চুপ নিশি। কিছু বলতে চেয়েও বলতে পারছে না সে। তাকে নিশ্চুপ থাকতে দেখে শিহাবের রাগ হতে লাগলো। আচমকা নিশির অনেকটা কাছে এসে তার দুহাত পেছনে নিয়ে চেপে ধরে শিহাব বলল, ঠকিয়ে বিয়ে করেছো, বিয়ের পরেও ঠকাচ্ছ। কি পেয়েছোটা কি আমাকে? ওহ, আমার লাগছে। লাগুক, আমার যে হৃদয় লেগেছে সেটা কি তুমি দেখেছো? শুধু নিজেরটাই রেখে গেলে। নিশি ব্যথায় মুখে শব্দ করতে লাগলো। তাকে এক ধাক্কায় বিছানার উপরে ফেলে দিল শিহাব। রাগে ফোঁসাতে ফোঁসাতে বলল, একটা কথাও তুমি বলছো না, তার মানে তুমি ফারাজের কাছে চলে যেতে চাও। নিশি কেঁদে চলেছে। শিহাবের কেন যেন আজ মায়া হচ্ছে না তার প্রতি, বরং অনেক বেশি ঘৃণা কাজ করছে নিশির প্রতি। তোমার মতো চরিত্রহীনার সাথে এক ঘরে থাকা সম্ভব নয় আমার। ফারাজেরই যোগ্য তুমি, ওর কাছে চলে যাও। শিহাবের কথা পিঠে কেন এতক্ষণ নিশি না বললেও এখন জবাব দিল সে, চলে যাব আমি, চিন্তা করার কিছুই নেই। শিহাব উচ্চ শব্দে হেসে বলল, ফারাজের কাছে যাওয়ার কথা শুনেই মুখে খই ফুটল।
বেশ ভালোই। চোখ দুটো ভিজে গেল শিহাবের। সে কি চাই আসলে? বিছানা থেকে উঠে পড়ল নিশি। কোনো কথা না বলে ব্যাগ গোছাতে লাগলো সে। এভাবে যে শিহাবের কাছ থেকে দূরে যেতে হবে ভাবিনি সে। ভালোবাসায় এত কষ্ট কেন? ব্যাগ হাতে নিশিকে দেখে খালেদা শারমিন বলে উঠলেন, সে কি? কিছু না বলে তুই হঠাৎ? সত্যটা লুকিয়ে সে জবাব দিল, তোমাদের মনে পড়ছিল ভীষণ। মেয়েকে সাথে নিয়ে সোফার উপরে বসতে বসতে খালেদা শারমিন বললেন, জামাইকে নিয়ে আসলি না কেন? ছুটি তো অনেকবারই নিল, তাই আর পেল না ছুটি। অফিসে অনেক কাজের চাপ। তা তোর শ্বশুরবাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ আছে বাবা। আর খুশি কোথায়? তোর বাবা তো শহরের বাইরে আছে, তোর ফুফুর বাসায়। খুশি আছে তার রুমে। ও মা, এক গ্লাস শরবত করে দিবে? গলাটা ধরে আসছে। ঠান্ডা ঠান্ডা শরবত খেতে পারলে মনে হয় শান্তি পাবো। হ্যাঁ তুই বস। খুশি রুম থেকে বেরিয়ে এসে বোনকে দেখে চমকে গেল। দৌড়ে এসে নিশিকে জড়িয়ে ধরে বলল, সবে মাত্র তোদের প্রেম শুরু হলো, ভাইয়াকে ছেড়ে এলি কেন? প্রেম কবে? বারে, তুই তো সেদিন জিজ্ঞাসা করেছিলি দ্বিতীয়বার ভালোবাসা চাই কিনা। প্রেম করছি তো বলিনি। ভালো তো বেসেছিস। খুশির প্রশ্নের জবাব নিশি দিল না। না বলতে কেন যেন ইচ্ছেই করছে না তার। অন্য সময় হলে না বলতো সে, তবে আজ কেন উত্তর দিতে পারছে না সে। চুলগুলো আঁচড়াতে পারো না? এমন অগোছালো থাকো কেন? শিহাবের প্রশ্নে নিশি জবাব দিল, বাসায় তো আছি, এত গোছালো থাকার কি দরকার? স্বামীর জন্য থাকতে হয়। এত টাকা খরচ করে বিয়ে কেন করলাম যদি বউয়ের সৌন্দর্যই দেখতে না পারি? শিহাবের কথা শুনে করে হেসে দিল নিশি। শিহাব মুগ্ধ নয়নে সে হাসি দেখতে লাগলো। আগের স্মৃতিচারণ করে শিহাবের চোখ বে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই রুমের প্রতিটা আনাচে কানাচেতে নিশির ছোঁয়া রয়েছে। নিশিকে ছাড়া বড্ড ফাঁকা লাগছে রুমটা, ঘরটা আর তার হৃদয়টা। মন এত বেহায়া কেন? কি হয়েছে শিহাব? বকুল জান্নাতের কথা শুনে নড়ে চড়ে উঠল শিহাব। মায়ের উদ্দেশ্যে বলল, কিছু না মা, আমার ভাগ্যটা খারাপ হয়েছে। মানে ঝগড়া হয়েছে বৌমায়ের সাথে, তাই বুঝি চলে গিয়েছে সে? নিশ্চুপ শিহাব। তার পাশে বসে বকুল জান্নাত বললেন, সংসার জীবনে একটু আধটু ঝামেলা হয়েই থাকে, এসব ঠিকও হয়ে যায়। ঘুরে আসুক বাবার বাড়ি থেকে কটা দিন, সব ঠিক হয়ে যাবে। মায়ের কোলে মাথাটা রাখলো শিহাব। বকুল জান্নাত তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পাগল ছেলে আমার। দীর্ঘ একটা শ্বাস ফেলে শিহাব নিজের মনে মনে বলল, সে আসবে না আর ফিরবে না এই ঘরে। তাকে আটকানোর অধিকার হয়তো আমার আছে, কিন্তু তা প্রয়োগ করার অধিকার আমার নেই। কাক টাকা ভরে ঘুম ভাঙল নিশির। বাবার বাড়িতে এসেছে বেশ কিছুদিন হলো। এই কয়েকটা দিন শিহাবকে তার অনেক বেশি মনে পড়েছে। তার কথা মনে পড়লেই বুকের মাঝে চিনচিনে ব্যথা অনুভব হয়। তাকে যেন হারাতে চায় না নিশি। কেন সে শিহাবের জন্য চোখের পানি ফেলছে? ফারাজের কথা কি ভুলে যাচ্ছে সে? চোখের পানি মুছে উঠে পড়ল নিশি। এগিয়ে গেল বাইরের দিকে। উঠোনে এসেই দেখা পেল অনন্তের। অনন্তকে এই সময় এখানে পাওয়া যাবে জানে সে। নিশিকে দেখে হাতে থাকা সিগারেটটা ফেলে দিল অনন্ত। নিশি বলল, তোমার আগের গার্লফ্রেন্ড কিন্তু সিগারেট খাওয়া পছন্দ করতো বেশ। খুশি কি করে? অনন্ত হেসে বলল, এই বিষয়ে খুশি আমাকে কিছু বলেনি, তবে আমি খুব একটা খাই না। মনে হয় না এতে খুশির সমস্যা হবে। অনন্তের পাশে বসে শান্ত গলায় নিশি বলল, ভালোবাসা বড় অদ্ভুত তাই না? কখন কাকে কিভাবে আমরা ভালোবেসে ফেলি বুঝতেই পারি না। যেমনটা আমি খুশিকে ভালোবেসে ফেলেছি, কখনো ভাবিনি দ্বিতীয়বার ভালোবাসতে পারবো কাউকে। আমিও। নিশির দিকে তাকালো অনন্ত, মৃদু হেসে বলল, আমিও মানে? শিহাবকে ভালোবাসো তুমি? তার জন্য আমার কষ্ট হচ্ছে, তাকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে। এটাই কি ভালোবাসা? অবশ্যই। এতদিন উপলব্ধি করনি। না, সাথে ছিল তাই হয়তো কখনো কখনো দূর থেকেই ভালোবাসার গভীরতার সম্পর্কের উপলব্ধি করতে পারি আমরা। কাছে থাকলে মূল্য বুঝি না। কিন্তু আমার ফারাজের জন্য কষ্ট হয়। মনে হয় সে... এটা শুধু কষ্ট, এর কোনো সমাধান নেই। ফরাজ তোমার অতীত আর শিহাব তোমার বর্তমান, যাকে চাইলে তুমি ভবিষ্যৎ ও বানাতে পারো। ছেলেটাকে কষ্ট না দিয়ে নতুনভাবে সব শুরু করো নিশি। জীবনটা অনেক সুন্দর। অনন্তের কথাগুলো মনোযোগ সহকারে শুনল নিশি। অনন্ত যা বলছে চাইলে কি তা সম্ভব? শিহাব যে তাকে চরিত্রহীনা ভাবে একটা বারও সেই সত্যিটা জানতে চাইনি, বুঝতে পারিনি চোখের দেখাও ভুল প্রমাণিত হয় কখনো। সকালে নাস্তা সেরে নিজের রুমে এসে চুল আঁচড়াতে থাকলো নিশি।
এখন তো দেখছি অগোছালো থাকো না ফারাজের জন্য। শিহাবকে দেখে চমকে গেলেও তার কথা শুনে হতাশ হলো নিশি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, এখানে ফারাজ নেই। তা তুমি এখনো এখানে? ফারাজের কাছে যাওনি কেন? আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। আমি চা খেতে আসিনি। আমি জানি তুমি কেন ফারাজের কাছে যেতে পারছো না। কেন? আমাদের ডিভোর্স হয়নি, তাই তোমার সুবিধার জন্য ডিভোর্স পেপার নিয়ে এলাম। ডিভোর্স পেপারটি বিছানার উপরে ছুঁড়ে মেরে শিহাব বলল, সাইন করে পাঠিয়ে দিও। শিহাব চলে গেল। পেপারটি হাতে নিয়ে দেখতে থাকলো নিশি। যে সম্পর্কে সে খুশি ছিল না, সেই সম্পর্কটা শেষ হতে চলেছে। তাহলে সে কেন কষ্ট পাচ্ছে? তাহলে কি সে সত্যি শিহাবকে নিজের বোনে জায়গা দিয়ে দিয়েছে? কিন্তু কিভাবে, কখন আর কেন? এসব ভেবে ছলছল করে উঠল নিশির দু চোখ। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। মনে হচ্ছে কিছুই দেখছে না সে। নিশির রুমে এসে তার হাতে থাকা ডিভোর্স পেপারটি হাতে নিয়ে খুশি বলল, এটা কি দেখি? পেপারটি দেখে খুশির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই কারণেই শিহাব এখানে এসেছে। আপু, তোকে ভাইয়া ডিভোর্স পেপার দিল কেন? কয়েকবার একই প্রশ্ন করার পর নিশি জবাব দিল, আমি ওর যোগ্য নয় তাই হয়তো। এখন বাসায় কিছু বলিস না খুশি। কিন্তু অনুরোধ করছি তোকে। খুশির মুখে সবটা শুনে অনন্ত বলল, শিহাব ভাইয়ের সাথে আমরা কথা বলবো, কিছু হবে না। কান্না জড়িত কণ্ঠে খুশি বলল, আপু তো কাউকে কিছু না জানাতে বলে দিল। না জানাতে বললো মানে? এভাবে বসে থাকলে হবে? নিশির কি মাথা খারাপ হয়ে গেছে? ঝামেলা কোন দাম্পত্যের মাঝে হয় না, তাই বলে ডিভোর্স? ভাইয়া কি কোনোভাবে ফারাজ ভাইয়ের কথা জেনেছে? ফরাজ নিশির অতীত, তাছাড়া সে যাই হোক, অতীত তো কয়জন মেনে নিতে পারে। খুশির কথা শুনে নিশ্চুপ হয়ে গেল অনন্ত। তার অতীত জানতে পারলে খুশি কি করবে? তখনই ডিভোর্স পেপারটা হাতে নিয়ে বসে আছে নিশি। টেবিলের উপরে রাখা কলমটার দিকে তার দৃষ্টি। কলমটি হাতে নিয়ে একটা স্বাক্ষর করলেই সব শেষ। একটা কাগজ সম্পর্কের ভাঙন সৃষ্টি করতে পারে। কি অদ্ভুত না? পেপারে শিহাবের সাইনটা দেখতে পাচ্ছে নিশি, শুধু তারটা বাকি। দিতে যখন হবেই, দেরি করে লাভ কি? শিহাবকে মুক্ত করে নতুন জীবনের দিকে এগিয়ে দেওয়া উচিত তার। কলম হাতে তুলে পেপারে নিজের সাইন বসাতে যাচ্ছিল নিশি। তখনই তার মা এসে বলল, নিশি, তোর বাবা ডাকছে তোকে। মাকে দেখে তাড়াহুড়ো করে ড্রয়ার টেনে পেপারটা রেখে দিল নিশি। খালেদা শারমিন বলল, কি লুকোলি? তেমন কিছু না। জামাইয়ের জন্য চিঠি লিখেছিস বুঝি? বিড়বিড়িয়ে নিশি বলল, শেষ চিঠি। অফিসে বসে আছে শিহাব। নিশির তরফ থেকে এখনো কোনো জবাব এলো না। না এলো ডিভোর্স পেপারটা। তার মানে সে কি ডিভোর্সটা নিয়ে দ্বিধায় আছে? এতে শিহাবের খুশি হবার কথা হলেও সে খুশি হতে পারছে না। কেননা নিশি মা বাবার জন্য বিয়েটা করেছে, তাদের কথা রাখতেই সংসারটা করছে। এখন তাদের কথা রাখার জন্যই হয়তো ডিভোর্সটাও দিতে পারছে না। বিষয়টা যদি উল্টো হতো সে কি করত? অবশ্যই মেনে নিত নিশিকে। চেষ্টা করেছে সে নিশির মন থেকে ফারাজের নামটা মুছে দিতে, কিন্তু ফলাফল কি? শূন্য। নিশি ফারাজকে ভালোবাসে, তার কাছে যেতে চায়। তাহলে শিহাব কে তার? শুধুমাত্রই তৃতীয় ব্যক্তি, যে কিনা দুটো ভালোবাসার মানুষের মাঝে দেয়াল। এসব ভাবতে ভাবতে টেবিলের উপরে রাখা পানি ভর্তি গ্লাসটি মেঝেতে ছুঁড়ে মারল শিহাব। ইচ্ছে করছে পুরো পৃথিবীটাই এভাবে তছনছ করে দিতে। কেন সে শুরু থেকে নিশিকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে নেয়নি? তাহলে হয়তো আজ এতটা কষ্ট পেতে হতো না। নিশির বাবা তার সাথে কিছুক্ষণ কথা বলে বাইরে বেরিয়ে গেলেন। নিশি ও খুশি ড্রয়িং রুমে বসে গল্প করতে থাকলো। আচমকা খালেদা শারমিন এসে বললেন, এইসব কি দেখছি আমি? মায়ের কথা শুনে নিশি বলল, কি মা? নিশির মুখের উপরে ডিভোর্স পেপারটা ছুঁড়ে মারলেন খালেদা শারমিন। নিশি সেটা হাতে নিয়ে দেখেই চমকে উঠল। তার মা এটা পেল কোথায়? খালেদা শারমিনের শরীর রাগে কাঁপছে। শিহাব ডিভোর্স লেটার পাঠিয়েছে আর তার মেয়ে কিনা কিছু জানালোই না তাকে। নিশির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে খালেদা শারমিন বললেন, শিহাব কেন দিয়েছে ডিভোর্স তোকে? নিশ্চয়ই তুই চেয়েছিস। অসহায় দৃষ্টিতে তাকিয়ে নিশি বলল, আমি চাইনি। তাহলে নিশ্চয়ই ফারাজের বিষয়ে কিছু জানতে পেরেছে। নিশিকে নিশ্চুপ দেখে খালেদা শারমিনের মাথাটা যেন বিগড়ে গেল। নীরবতা সম্মতির লক্ষণ, এটা তার অজানা নয়। নিজের রাগ সংযত করতে না পেরে নিশির গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলেন তিনি। খুশি চেঁচিয়ে বলে উঠল, মা, এটা কি করলে? খালেদা শারমিন মেঝেতে বসে পড়লেন। কাঁদতে কাঁদতে বললেন, এটা কি হয়ে গেল? অতীত কেন আড়ালে রাখতে পারলি না তুই? এখন কি হবে?
এই সমাজে ডিভোর্সি মেয়ের স্থান কোথায় তুই জানিস? শান্ত হও মা, তুমি কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, দেখো। কিভাবে ঠিক হবে? পেছনে ফিরে নিলয়কে দেখে সকলে চমকে গেল। নিলয় এখানে হঠাৎ? নিলয় এসে খুশির উদ্দেশ্যে বলল, আন্টিকে ভেতরে নিয়ে যাও, পানি খাওয়াও। খালেদা শারমিনকে নিয়ে খুশি ভেতরে গেল। নিশির দিকে তাকিয়ে নিলয় বলল, ভালো আছো নিশি? আপনি? তোমাকে দেখে তো ভালো নেই, আর কি হাল করছো নিজের। আর এসব কী বা শুনছি আমি, সবেমাত্র বিয়ে হলো আর এখনই ডিভোর্স। তার সে আমাকে বিয়ে করে নিলেই পারতে, কোনো অযত্ন আমি হতে দিতাম না, কেননা তোমার অতীত নিয়ে সব তো আমি জানি। নিলয় ফারাজের খুব কাছের বন্ধু। নিশিকে শপিং মলে দেখেই তার পছন্দ হয়েছিল, তবে সে জানতো না নিশি ফারাজের প্রেমিকা। ফারাজ যখন তার প্রেমিকার সাথে পরিচয় করিয়ে দেয় নিলয়কে, নিশিকে দেখেই সে চমকে গিয়েছিল। তার প্রথম ভালো লাগার মানুষটাই কিনা তার বন্ধুর প্রেমিকা। তখনও ফারাজ ও নিশি সম্পর্কটা মাত্রই শুরু হয়েছিল। নতুন সম্পর্কে ফাটল ধরানো সহজ হয়, তাই নিলয় সুযোগটা কাজে লাগাতে চেয়েছিল। ফারাজ থেকে নিশির ফোন নাম্বার নিয়েছিল সে। ফারাজ তার মতলবের ব্যাপারে টেরই পায়নি। এদিকে ধীরে ধীরে নিশিকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকলো নিলয়। নিশি এসব বুঝতে পেরে দূরে থাকার চেষ্টা করত। একসময় নিশির এই দূরে থাকা মেনে নিতে না পেরে তাকে মনের কথা জানিয়ে দেয় নিলয়। সেই থেকেই দুই বন্ধুর মাঝে ফাটলের সৃষ্টি হয়। নিশি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, আপনি যেটা করেছিলেন সেটা আমি এখনো ভুলিনি। আমাদের আলাদা করতে চেয়েছিলেন আপনি, কি করে আপনাকে বিয়ে করতে পারি আমি? ফারাজ তো নেই সে, কিন্তু থাকাকালীনও তার কোনো গুরুত্ব ছিল কি আপনার কাছে? ছিল না, তাই এসব বিষয় আর কোনো কথা না বলাই ভালো। এখন যে তোমার ডিস্টার্ব হতে চলেছে, একটা সুযোগ কি আমি পেতে পারি না? কিছু না ভেবেই নিশি জবাব দিল, অবশ্যই না। খালেদা শারমিন কান্নায় ভেঙে পড়লেন। খুশির উদ্দেশ্যে তিনি বললেন, আমি শিহাবের পরিবারের সাথে কথা বলবো, ক্ষমা চেয়ে নিব, সব লুকোনোর জন্য। আমার মনে হয় না তারা এই ব্যাপারে কিছু জানে, তাই তাদের সাথে কথা না বলাটাই ভালো হবে। তাহলে কি চুপচাপ বসে থাকবো? মোটেও না, আমি কথা বলবো ভাইয়ার সাথে। তোর কথা শুনবে? না শুনলে তখন না হয় তোমরা যা খুশি করিও, আমাকে একটা চেষ্টা করতে দাও। বাবাকেও কিছু জানিও না মা। খুশিকে এভাবে অফিসে আসতে দেখে অনেকটা অবাক হলো শিহাব। আশেপাশে তাকিয়ে খুশির উদ্দেশ্যে বলল, তুমি হঠাৎ? কিছু কথা ছিল ভাইয়া। বাইরে গিয়ে বসি কোথাও? হুম। রেস্টুরেন্টে বসে আছে খুশি ও শিহাব। খুশি প্রথমে বলল, আপুকে কেন ডিভোর্সটা দিয়েছেন জানতে পারি? অন্য কেউ জিজ্ঞাসা করলে হয়তো কারণটা আমি বলতাম না, কিন্তু তোমাকে বলতেই পারি। মূল কারণ ফারাজ। সেটা আমি বুঝেছি, কিন্তু অতীত নিয়ে বর্তমান বা ভবিষ্যৎ নষ্ট করা কি ঠিক? দেখো খুশি, তোমরা আমাকে কিছু জানাওনি, এতে আমি কিছু মনে করিনি। নিশি আমাকে কিছু বলেনি, এতেও আমি কিছু মনে করিনি। কিন্তু বিয়ের পরেও নিশি ফারাজের জন্য বিষণ্ণ হয়ে থাকবে, এটা কি করে মেনে নিব আমি? ফারাজ ভাইয়াকে ভুলতে একটু তো সময় লাগবে, তাই না? সেটা আমি বুঝেছি, সময় নিক, সমস্যা নেই। কিন্তু সে যে ফারাজের সাথে কথা বলছে, এতে কি আমাকে ঠকানো হচ্ছে না? চোখ জোড়া বড় বড় করে খুশি বলল, কথা বলেছে মানে? কি এইসব বলছেন আপনি? খুশি, এটাই সত্যি। দুটো ভালোবাসার মানুষের মাঝে আমি দেয়াল হয়ে যাচ্ছিলাম। আপনার ভুল হচ্ছে কোথাও। আমি নিজের চোখে দেখেছি খুশি, নিজের কানে শুনেছি সবটা। তাছাড়া ফারাজ আমাকে মেসেজও করত, নিশিকে যেন আমি ছেড়ে দেই। খুশি কিছুটা উত্তেজিত হয়ে বলল, ডিভোর্স দিবেন দেন, তাই বলে হাবিজাবি মিথ্যে অজুহাত দিচ্ছেন কেন? মিথ্যে অজুহাত? নিজের বোনের পক্ষ নিতে কি এখন বলবে ফারাজ নামের কেউ নেই? ফারাজ নামের কেউ ছিল, কিন্তু এখন নেই, তাই আপনি যা বলছেন তা সম্ভব নয়। নেই মানে? ফারাজ ভাইয়ের ব্লাড ক্যান্সার হয়েছিল, ওনাকে বাঁচানো যায়নি, মানে ফারাজ ভাই মৃত। খুশির কথা শুনে যেন আকাশ থেকে পড়ল শিহাব। এ কি বলছে খুশি? ফারাজ মৃত হলে এসব কি ঘটেছে এতদিন? উঠোনে রাখা দোলনায় বসে দোল খাচ্ছে নিশি। হঠাৎ তার চোখ গিয়ে আটকায় গেটের দিকে। খুশির সাথে তার দিকে এগিয়ে আসছে শিহাব। তাদেরকে দেখে দাঁড়িয়ে পড়ল নিশি। শিহাব তার সামনে এসে নিশ্চুপভাবে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে নিশি জিজ্ঞাসা করল, আপনি? খুশি বুঝি নিয়ে এসেছে? দরকার ছিল না, আমি সাইন করে পেপার পাঠিয়ে দিচ্ছিলাম। ফারাজ মৃত, আমাকে জানাওনি কেন? প্রশ্নটি শুনে খুশির দিকে তাকালো নিশি। খুশি ইশারাই বোঝালো সে শিহাবকে বলেছে এসব। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে নিশি বলল, আপনি ওর ব্যাপারে জানেন আমি জানতাম না। শুরুতেও কিছু বলনি কেন আমাকে? মা ওয়াদা করেছিল, তাই পারিনি।
আমি শুরু থেকে সবটা শুনতে চাই নিশি। খুশি বলল। বল আপু সব, এমন সুযোগ আর নাও আসতে পারে। খুশির কথা শুনে নিশি বলতে শুরু করলো। আমার বিয়ের কথা বাসায় উঠলে ফারাজ ও আমার সম্পর্কের কথা জানাই আমি। ফারাজ ও আমার সম্পর্কটা বাসায় জানার পর মেনে নেয়নি, মেনে নিতে চায়নি মা বাবা। অথচ আমার অবস্থা ঠিক আফসানার মতোই। একটাই সমস্যা ছিল, ফারাজ নিজেও ছাত্র, তার নিজেকে গড়তে অনেক সময় লাগবে। কম ঝামেলা পোহাতে হয়নি আমাদের। ফারাজের পরিবারকে অপমান সহ্য করতে হয়েছিল, কিন্তু এক সময় বাবা সবটা মেনে নেন। ঠিক হয়, ফারাজের পড়াশোনা শেষ হবার পরে আমাদের বিয়ে হবে, ততদিনে এঙ্গেজমেন্টটা করে রাখা যায়। এঙ্গেজমেন্টের দিন তারিখও ঠিক হয়। সব ঠিক হয়ে গেলেও ভাগ্য আমার সাথে ছিল না। হঠাৎ খবর আসে। কথাটি বলে কান্নায় ভেঙে পড়ল নিশি। খুশি বলল, ফারাজ ভাইয়ের মৃত্যু হয়। আপু মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল, তাই মা বাবা তার বিয়ে নিয়ে ভাবেন। স্বামীর ভালোবাসা পেয়ে যদি ফারাজ ভাই এর স্মৃতি ভুলে যেতে পারে, এই আশায়। আর তখনই আপনাদের বাসা থেকে আপুর জন্য বিয়ের প্রপোজাল আসে। সবাই রাজি হলো, আপু হয়নি। মা ইমোশনাল ব্ল্যাকমেল করে আপুকে রাজি করায় আর ওয়াদা করায় ফারাজ ভাইয়ের ব্যাপারে সে যেন কাউকে শেয়ার না করে। কি দরকার নতুন জীবনের অতীতের ছায়া পড়ার, যেখানে অতীতের মানুষটি বেঁচেও নেই। নিশিকে নিজের বুকে টেনে নিল শিহাব। কিছুক্ষণ এভাবে থাকার পর কিছুটা শান্ত হলো নিশি। শিহাব তাকে ছেড়ে বলল, তাহলে তুমি যে ফারাজকে দেখেছিলে আর ফোনে কথা? আমার মনে হয়েছিল আমি তাকে দেখেছি। আর ফোনের কথা মানে? আপনি কি দেখেছেন আমি ফোন কানে নিয়ে কথা বলছি? না, তোমার হাতে ফোন দেখে আমি বারান্দার বাইরে চলে এসেছিলাম। কানে নিয়ে নয়, ফারাজের ছবি দেখে কথা বলছিলাম আমি। আমার মনে হচ্ছিল আমি আপনার মায়ার জালে আটকে যাচ্ছি, কিন্তু আমি সেটা চাচ্ছিলাম না। দুর্বল হয়ে পড়ছিলাম আপনার প্রতি, আপনিও কষ্ট পাচ্ছিলেন। সব মিলিয়ে আমি হতাশ ছিলাম। আর এখন হতাশ থাকলেই ফারাজের ছবির সাথে কথা বলি। শুধু তাই নয়, ওর বন্ধ নাম্বারে মেসেজ পাঠাই, ফোন করি। আর একটা কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলি, যদি ফারাজ একটাবার ফোনটা রিসিভ করত। নিশির কথা শুনে শিহাবের চোখেও পানি চলে এলো। ভালোবাসার মানুষকে হারানোর বেদনা কতটা ভয়াবহ হতে পারে এই কয়েকদিন নিশির অনুপস্থিতিতেই টের পেয়েছে সে। খুশি চিন্তিত স্বরে বলে উঠল, তাহলে ভাইয়াকে মেসেজগুলো কে পাঠিয়েছে? নিশি জিজ্ঞাসা করলো, কিসের মেসেজ? শিহাব সবটা খুলে বলল নিশিকে। সব শুনে নিশি বলল, এসব কি তাহলে নিলয় করেছে? সে আগেও আমাকে পাওয়ার জন্য নোংরা চাল চেলেছিল। শিহাব বলল, নিলয়কে? ফারাজের বন্ধু, আমি এক্ষুনি ফোন দিচ্ছি ওকে। পেছন থেকে অনন্ত বলে উঠল, তার আর দরকার নেই। অনন্তের দিকে তাকালো সবাই। মাথাটা নিচু করে অনন্ত বলল, সব আমি করেছি। অনন্তের কথা শুনে সকলেই বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল। খুশি তার পাশে এসে বলল, তুমি করেছো মানে? আমিই করেছি। কিন্তু কেন? আমি নিশিকে ভালোবাসতাম। কথাটি শুনে খুশির পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। শিহাব রেগে মেগে বলল, এসব তুমি কি বলছো অনন্ত? সত্যি বলছি, নিশির সাথে ফরাজের সম্পর্কের কথা জানতে পেরে আমি উপলব্ধি করতে পারি নিশি চলে গেলে আমার খুব কষ্ট হবে। একসাথে বড় হয়েছি আমরা, ওর উপর শুধু আমার অধিকার। আমার নিজেরও গার্লফ্রেন্ড ছিল, কিন্তু নিশির জন্য তার সাথে আমি ব্রেকআপ করি। বুঝতে পারি নিশি আমার ভালোবাসা, তাকে সবটা জানাই আমি। সে আমাকে বোঝায় ফরাজকে ছাড়া তার জীবন শূন্য, তাই নিজেকে সরিয়ে আনি আমি। যেদিন ফরাজ ও নিশির এঙ্গেজমেন্টের তারিখ ঠিক হয়, সবার সম্মতি নিয়ে তারা ছাদে যায় আলাদা কথা বলতে। আমিও পিছু নেই তাদের। নিশিকে নিজের বুকে জড়িয়ে নিল ফরাজ। সেই মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করি। আমার কোনো বাজে উদ্দেশ্য ছিল না। ছবিটা দেখে যেন আমি বুঝতে পারি এরা দুজন দুজনের জন্যই, তাই নিজের কাছে রাখার জন্য তুলেছি। সবই ঠিক ছিল, এলোমেলো হলো ফরাজের মৃত্যুর পর। আমি নিশির কষ্ট সহ্য করতে পারতাম না, কখনো চাইনি এমন কিছু হোক। কিন্তু কিছুদিন কাটার পর মনে আশা পোষণ করি, এবার হয়তো নিশি আমার হবে। আবারও আমি ওকে প্রপোজ করি। আমার আশায় পানি ফেলে নিশি আমাকে জানালো খুশি হয়তো ভালোবাসে আমাকে, তাই তার পক্ষে আমাকে নিয়ে ভাবা সম্ভব না। এরপরেই তার বিয়ে হয়ে যায়। শিহাব বলল, তার মানে বিয়ের রাতেই ছবি তুমি পাঠিয়েছো ফারাজ সেজে? হ্যাঁ, কারণ আমি জানতাম সে ফরাজের কথা কাউকে জানায়নি।
শুধু তাই না, বৃষ্টির দিনে নিশি ঠিকই দেখেছে কেউ একজন দাঁড়িয়েছিল, তবে সে ফরাজ নয়। আমি পেছন ফিরে দাঁড়িয়েছিলাম। খুশির কাছে নিশি এসেছে শুনে প্ল্যান করি। আমাকে দেখে ফরাজ ভেবে পাগলামি করে নিশি। এসব দেখে আমি আপনাকে মেসেজ করি। এসব করার একটাই কারণ, যাতে আপনি নিশিকে ছেড়ে দেন। সমাজে ডিভোর্সি মেয়ের মূল্য খুব কম, তাই নিশিও আর আমাকে রিজেক্ট করতো না। কিন্তু কি? এসব যেমন সত্য, আরেকটি কথাও সত্য, আমি খুশিকে ভালোবেসে ফেলেছি। আমার উপর যেন কোনো সন্দেহ না আসে, তাই আমি খুশির সাথে মিথ্যে সম্পর্ক গড়ি। ভেবেছিলাম নিশির ডিভোর্স হলেই কোনো কারণ দেখিয়ে খুশির সাথে ব্রেকআপ করে নিব, কিন্তু আমি ধীরে ধীরে প্রেমে পড়ি ওর। নিশির প্রতি এসব আমার মায়া, রাগ নাকি জেদ জানি না, কিন্তু খুশিকে ছাড়া আমি অচল, এটা আমি জানি। আর তাই খুশির জন্য এসব আজ স্বীকার করলাম। সবটা শুনে রাগ হলেও শেষের কথাটি শুনে মনে যেন শান্তি পেল নিশি। অনন্ত তার ভুল বুঝতে পেরেছে, এটাও কম কি। কিন্তু খুশি সবটা মেনে নিতে পারেনি। অনন্তের ডান গালে কষিয়ে থাপ্পড় বসায় সে। কোনো কথা না বলে কাঁদতে কাঁদতেই বাসার দিকে চলে যায়। নিশি তার পিছু ছুটতে ছুটতে বলল, খুশি দাঁড়া। 3 মাস পর বাসর ঘরে বসে আছে খুশি ও অনন্ত। হ্যাঁ, তাদের বিয়ে হয়েছে, কিন্তু খুশিকে রাজি করাতে 3টা মাস সময় লেগেছে অনন্তের। অবশ্য খুশি রাজি হবার পেছনে নিশির অবদানও কম নয়, তবে বাসার কেউই এই বিষয়ে কিছু জানে না। নিশি ও শিয়াবের বিষয়টাও সামনে নিয়েছে তারা। এভাবে ট্যাপ ট্যাপ করে কি দেখছো? তোমাকে। কিছুদিন পর আবার অন্য কাউকে ভালোবাসবে না তো? খুশি, শুধুই খোটা দিবা? ঘুম আসছে। বাসরতে ঘুম? 3 মাস অপেক্ষা করিয়েও শান্তি হয়নি তোমার? আরো 3 মাস করো। চুপচাপ শুয়ে পড়ল অনন্ত। খুশি তার দিকে ঝুঁকে ডানগালটাই নিজের ঠোঁটের ছোঁয়া বসিয়ে দিয়ে বলল, কোনটা মজা, এটা নাকি সেদিনের থাপ্পড়টা? খুশিকে নিজের বাহুডোরে আবদ্ধ করে অনন্ত বলল, অবশ্যই এটাই। এমন ভালোবাসা দিব ওইটা আর কখনো দিবে না। বারান্দায় দাঁড়িয়ে আছে নিশি। শিহাব শুরু থেকে তার অতীত সম্পর্কে জেনেও তাকে স্বীকৃতি দিয়েছিল। আসলেই ভাগ্যবতী সে। এসব ভেবে আনমনে হেসে চলেছে নিশি। পেছন থেকে তাকে জড়িয়ে ধরল শিহাব। শিহাবের ছোঁয়া পেয়ে নিশি মুচকি হেসে বলল, রোমান্টিক মুড বুঝি তোমার? এমনিতে বউকে জড়িয়ে ধরা যায় না নাকি? যায়। এদিকে এসো। বিছানার উপরে থাকা বড় বক্স গিফট পেপারে পেঁচানো দেখে নিশি বলল, আমার জন্য এটা? তোমাকে দেয়া সেরা উপহার আমার। নিশি পেপার সরাতেই চমকে গেল। এই সেই বক্স যেখানে ফারাজের দেওয়া প্রতিটা উপহার রয়েছে। বক্সটা বাড়িতে গেলেই খুলে দেখত নিশি। এই বক্সের মাঝেই যে ফারাজের সব স্মৃতি। শিহাবের দিকে ছলছল নয়নে তাকালো নিশি। শিহাব বলল, ও বাড়ি গিয়ে আর এসব দেখতে হবে না, এখন থেকে যখন ইচ্ছে দেখতে পারবে। কথাটি বলেই বিছানার উপরে শুয়ে পড়ল শিহাব। বক্সটি ড্রয়ারে রেখে বিছানায় আসলো নিশি। শিহাবের বুকে মাথা রেখে শুয়ে পড়ল সে। এমন একটা জীবনসঙ্গী যে কোনো মেয়েরই কাম্য। তুমি আমার জীবনে না এলে বুঝতামই না দ্বিতীয়বারও ভালোবাসা যায়। তাই তখনই শিহাব নিশির ঠোঁট জোড়া এক করে নেয়।